আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে গিয়ে তোমরা কিউ&এ সালাম না দিয়ে তোমরা চ্যাট বক্সে সালামটা দাও, তাহলেই হবে। ভাইয়া আছেন? ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা দিবা তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদের সাথে থাকবে আজিজ ভাইয়া আর হচ্ছে গিয়া সাদিক সাদিক ভাইয়া। আছে কি? আচ্ছা, 7 পুরোটা শেষ করা হবে। তোমরা একটু এটা দেখো, সিলেবাসটা দেখো, সিলেবাসের মধ্যে দেওয়া আছে তো, রুটিনটা দেখো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই যে আপনাদের নামটা একটু এডিট করে নিতে তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া তাহলে কথা বলে শুরু করে দেন, 3টা বেজে গেছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ। আজকে আপনাদের জেনারেল ম্যাথের M17 লেকচার মানে অধ্যায় 7.1-এর পরেরটুকু মানে অনুশীলনের যে অংশটুকু বাকি আছে ওইটুকু নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আশা করি যারা গত লেকচারে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে অধ্যায়টা একবার দেখেছেন। ওই এর আগের লেকচারে নর্মালি আমরা কাজের অঙ্কগুলো আর হচ্ছে অনুশীলনী 1 আর 2টা কভার করেছি। তো আজকে শুরুতেই বলে নিই, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমাদের সাথে কিউ&এ তে আছে হচ্ছে সাদিক। আপনাদের টপিক রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন স্পেসিফাইড ওয়েতে করতে পারবেন আপনারা কিউ&এ তে, ও আপনাদের অ্যান্সারগুলো দিবে। আর আশা করি আপনারা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে আপনাদের অধিকাংশ জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সো একটু চেষ্টা করবেন ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। ক্লাসটা শুরু হবে হচ্ছে একটা পোল কোশ্চেন দিয়ে। আপনারা স্ক্রিনে একটা পোল কোশ্চেন দেখতে পাচ্ছেন। পোল কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে 1 মিনিট। পোল কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে 1 মিনিট। তো সবাই একটু কাইন্ডলি পোলে অংশগ্রহণ করেন। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে 7.1 পুরোটা শেষ করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তাহলে টিচার্স ডে। থ্যাংক ইউ। না, আজকে শুধু 7.1টা কভার করা হবে ইনশাআল্লাহ। আমি পোলটা এন্ড করে দিচ্ছি, একটু দেখি আপনাদের অবস্থা কিরকম।
36% মানুষ মনে করেন এটা উত্তর হবে হচ্ছে 1 নাম্বারটা। আর এই 36% মানুষই কারেক্ট। দ্যাট মিন্স বাকি 64% মানুষ হচ্ছে ভুল অ্যান্সার দাগিয়েছেন। আমরা একটু দেখি আসলে কি বুঝাচ্ছে প্রশ্নে। লেখা আছে কোন কোণটি তার পূরক কোণের অর্ধেক। সো এটা অ্যান্সার দেওয়ার আগে আমাদের একটা ধারণা থাকা লাগবে যে পূরক কোণ বলতে আমরা কি বুঝি। যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। যেমন এই ক্ষেত্রে x প্লাস ওয়াই সমান যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি x হচ্ছে y এর পূরক কোণ, x হচ্ছে y এর পূরক কোণ। তেমনি আমরা বলতে পারি y হচ্ছে x এর পূরক কোণ। আবার আমরা এটাও বলতে পারি y হচ্ছে x এর পূরক কোণ। তাহলে সোজা ভাষায় যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন আমরা একটিকে অপরটির পূরক কোণ বলবো। তো এখানে যদি আপনাকে বলি এই যে 30 ডিগ্রি এটার পূরক কোণ কত, তাহলে আপনি বলবেন এটার পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। যদি বলি 60 ডিগ্রি এটার পূরক কোণ কত, আপনি বলবেন হচ্ছে 30 ডিগ্রি। যদি বলি 45 ডিগ্রি এটার পূরক কোণ কত, আপনি বলবেন হচ্ছে 45 ডিগ্রি। জাস্ট দুইটার সমষ্টি 90 ডিগ্রি করা লাগবে। এখন আপনি কোশ্চেনটার দিকে একটু তাকান, বলছে কোন কোণটি তার পূরক কোণের অর্ধেক। তো দেখেন 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রির অর্ধেকই তো 30 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা হচ্ছে তার পূরক কোণের অর্ধেক। এজন্য আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা। জাস্ট আপনি পূরক কোণের কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকা লাগবে, তাহলে হচ্ছে এই জিনিসটা আপনি রিলেট করতে পারতেন যে কোন কোণটি তার পূরক কোণের অর্ধেক। সো এই 30 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, এইটার অর্ধেক হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তার মানে এটাই সেই কোণ যেটা তার নিজের পূরক কোণের অর্ধেক। যারা যারা আমরা বুঝছি তারা হচ্ছে কি, আমি নর্মালি হচ্ছে জানি না আপনাদের আগে ক্লাস নিয়েছি কিনা, আমি ক্লাসে হচ্ছে কোনো কিছু যদি বুঝাইতে পারি বা আপনি যদি কোনো কিছু বুঝে থাকেন তাহলে হচ্ছে গিয়ে ওই রেসপন্সটা জানার জন্য হচ্ছে চ্যাট বক্সে একটু লিখতে বলি, জাস্ট গ্র্যাটিটিউড ফিলিং আর কি, আলহামদুলিল্লাহ এ লিখতে বলি। আর যারা নন মুসলিম তারা হচ্ছে গিয়ে ওয়াই লিখবেন, যারা একটু নন মুসলিম তারা হচ্ছে ওয়াই লিখবেন। আর যারা বুঝেন নাই তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে না বুঝে থাকাটা আসলে সম্ভবই না। এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে, না বুঝে থাকা সম্ভব না। আজকে আপনি এখন না বুঝলে আপনি ইনশাল্লাহ পরেরটা বুঝতে পারবেন শিওর। এখন না বুঝলেও আপনি হচ্ছে পরেরটা বুঝতে পারবেন বলতে বোঝাচ্ছি যে ভিডিওটা দেখলে আপনি আবার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আর রেসপন্স তো আমি দেখি, আমি যে রেসপন্স দেখি যে মেজরিটি বুঝে গেছে, তো তখন হচ্ছে আমরা একটু সামনের দিকে প্রসিড করি। তো ভাইয়া যে যতটুকুই বলছি এটা বুঝার কথা, যেহেতু আপনার আগের কনসেপ্ট এটা, যারা বুঝেন নাই হতাশ হবেন না, ইনশাআল্লাহ আমরা ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার আসেন এখানে, এখানে কি বলছে দেখেন, বলছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা বাহু দেওয়া আছে, অতিভুজ ও অপর একটি বাহুর অন্তর দেওয়া আছে। এই সম্পাদ্যটা আমরা একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো, কারণ এইটার মতো একটা সম্পাদ্য আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব লাস্টের দিকে। এরকম একটা সম্পাদ্য আছে যেটা আপনি নিজে বাসার চেষ্টা করবেন, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখা লাগবে। কি বলা আছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু। তাহলে মনে করি এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের, মনে করি এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা বাহু। আচ্ছা যে জিনিসটা দেওয়া আছে সেটা একটু আমি রাফলি ফিগার আউট করে দিই আপনাকে। সেটা হচ্ছে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আপনার প্রশ্নে বলা আছে সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহু, সেটা এটাও হইতে পারে আবার এটাও হইতে পারে। আমরা ধরে নিই আমার সমকোণ সংলগ্ন এই বাহুটা দেওয়া আছে, আর অতিভুজ ও অপর একটি বাহুর অন্তর দেওয়া আছে। অতিভুজ ও অপর একটি বাহুর অন্তর, এই কথাটা মানে কি, এই যে অতিভুজটা আর যে বাকি বাহুটা, এই দুইটা বাহুর ডিফারেন্স আপনাকে বলে দিচ্ছে। মানে এই দুইটা যে পার্থক্য আছে ওই পার্থক্যটা আপনাকে এখানে বলে দেওয়া আছে প্রশ্নে। ওরা বাকি পার্টি বলছে হচ্ছে ত্রিভুজটা আঁকতে, প্রশ্নে আপনাকে বলছে হচ্ছে ত্রিভুজটা আঁকতে। আমি ধরে নিলাম হচ্ছে সমকোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে এ, আর অতিভুজ ও অপর একটি বাহুর অন্তর আমি ধরে নিলাম হচ্ছে ডি। এটা হচ্ছে আমার অতিভুজ ও অপর একটি বাহুর অন্তর, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে ডি। এখন বলছে ত্রিভুজটা আঁকতে, আমি ফার্স্টে যে কাজটা করব, যে কোনো একটা রশ্মি নিব, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিব, রশ্মিটার নাম দিলাম হচ্ছে এবি। এই এবি রশ্মির এ বিন্দুতে আমরা এই সমকোণ সংলগ্ন বাহুটা সমান করে কেটে ফেলবো। তো এটা কাটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকতে পারি। এই যে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকতে পারি।
অন্য একটা কালি দিলে সুবিধা হইতো। আচ্ছা, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। সো এখানে এটাকে একটু আমরা লিখে দিই। এটা হচ্ছে মনে করেন আমাদের এই এইটা। তো 1 নাম্বার স্টেপ কি, আমি এই সমান এ কাটি। আমি এবি রশ্মি থেকে এই সমান এ কেটে নিব। এরপর যে কাজটা করব, এই এ বিন্দুতে একটা লম্ব আঁকবো। এরপর এই এ বিন্দুতে একটা লম্ব আঁকবো। তো এ বিন্দুতে একটা লম্ব আঁকি আমরা এখন। এইটা দিলাম এখানে, লম্ব যেভাবে আঁকে আর কি নর্মালি। এরপরে হচ্ছে গিয়ে এইখানে কম্পাস বসিয়ে একই ব্যাসার্ধ বৃত্তচাপ নিব আমরা। একই ব্যাসার্ধ বৃত্তচাপ এখানে একটা, আরেকটা হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে এখানে। তেমনি ওই সেম ব্যাসার্ধটা নিয়ে এখানে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। সেম ব্যাসার্ধটা নিয়ে আমরা এখানে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এটা হচ্ছে আমাদের সেই লম্বটা। লম্বটার নাম দিলাম হচ্ছে এজি। লম্বটার নাম দিলাম হচ্ছে এজি। এরপর এই লম্বটাকে আমরা নিচের দিকে বর্ধিত করে দিব। এই সেম লম্বটাকে আমরা নিচের দিকে বর্ধিত করে দিব। তো এখান থেকে একটু বর্ধিত করে দিই আমরা নিচের দিকে। বর্ধিত করার পর এই বর্ধিতাংশ থেকে আমরা এই ডিটার সমান করে কাটবো। বর্ধিত করার পর আমরা এই বর্ধিতাংশ থেকে এই ডিটার সমান করে কাটবো। তো এতটুকু হচ্ছে আমার ডি। এটার সমান করে আমি এখান থেকে কাটবো। আমরা এটা থেকে এটা কেটে দিলাম। সো এটা হচ্ছে আমার এডি। এডি কার সমান করে কাটলাম? আচ্ছা, 2 নাম্বার স্টেপটা কি ছিল? 2 নাম্বার স্টেপটা ছিল হচ্ছে এজি লম্ব এবি আঁকি। আমার 2 নাম্বার স্টেপটা ছিল এজি লম্ব এবি আঁকি। 3 নাম্বার স্টেপটা হচ্ছে আমার এডি ইকুয়ালস টু ডি আঁকি। 3 নাম্বার স্টেপটা হচ্ছে এডি সমান ডি কাটি। আর 4 নাম্বার স্টেপটা হচ্ছে এই ডি আর ই যোগ করে দেই। 4 নাম্বার স্টেপটা হচ্ছে ডি কমা ই যোগ করি। সো ডি আর ই যোগ করে দেন। এটা একটা অন্য কালি দেই। এই যে ডি আর ই যোগ করে দিলাম। এখন এই ই বিন্দুতে এডি এই পার্টটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল। এই সম্পাদ্যটার সবচেয়ে ক্রুশাল পার্ট হচ্ছে এটা। আমরা এখন ই বিন্দুতে একটা কোণ আঁকবো। সবাই একটু লক্ষ্য করেন কিভাবে কোণটা আঁকতেছি। আমরা এখন ই বিন্দুতে একটা কোণ আঁকবো। সবাই একটু লক্ষ্য করেন কিভাবে কোণটা আঁকতেছি। এখানে কম্পাস বসিয়ে আমরা এই কোণটা আঁকবো ই বিন্দুতে। এই কোণটা আঁকবো ই বিন্দুতে। সো এটাকে আপনি এদিকে নেন। এতটুকু ব্যাসার্ধ নিলেন ফার্স্টে। এরপর এখান থেকে এখানে দেখবেন কতটুকু আসে। এই অংশটুকু দেখেন। এই পার্টটুকু এখানে আঁকবেন। এই পার্টটুকু হচ্ছে এখানে কাটবেন। এই যে এটা হচ্ছে আপনার কোণের সমান করে কোণ হয়ে গেল। সো এটা যোগ করে দিই এখন। এটা নীল কালি দিয়ে যোগ করি। নীল কালি দিয়ে যোগ করলে এটা এরকম আসবে। আপনি কোণের সমান করে কোণ আঁকলেন। তো এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমরা সি। তাহলে আমরা কি করলাম? আমরা এখানে একটা কোণের সমান করে একটা কোণ আঁকলাম। সো কোন কোণের সমান করে কোন কোণ আঁকলাম? নামটা হচ্ছে কোণ এডিই, যেটা সমান করে আমরা আঁকলাম হচ্ছে কোণ ডিইসি। কোণ এডিই এর সমান করে আমরা আঁকলাম হচ্ছে কোণ ডিইসি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আমরা কোন কোণের সমান করে কোন কোণটা আঁকতেছি। আমরা এই যে এই কোণটা সমান করে আমরা এই কোণটা সমান করে আমরা এই কোণটা আঁকছি। এটা হচ্ছে গিয়ে এই সম্পাদ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এরপর দেখেন
আমরা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা পেয়ে গেছি, তাহলে আমরা লিখে ফেলতে পারি এখানে। সুতরাং ACE হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। ACE হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমি পুরা যে ধাপগুলো আরেকবার বলতেছি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে আমরা কি করলাম, যে কোনো একটা রশ্মি নিলাম এবি, ওই এবি রশ্মি থেকে আমরা AE সমান A কেটে নিলাম। এরপর এই A বিন্দুতে আমরা একটা লম্ব আঁকলাম, লম্বটার নাম কি দিলাম, AG। দেন ওই লম্বটাকে আমরা নিচের দিকে বর্ধিত করে নিলাম, বর্ধিত করে ওই বর্ধিতাংশ থেকে AD সমান D কেটে নিলাম, ওই বর্ধিতাংশ থেকে D এর সমান করে আমরা কেটে নিলাম। নেক্সট আমরা কি করলাম, D আর E যোগ করলাম। D আর E যোগ করার পর E বিন্দুতে আমরা কোণ ADE এর সমান করে একটা কোণ আঁকলাম। আমরা E বিন্দুতে কোণ ADE এর সমান করে কোণ আঁকলাম, ওই কোণটার নাম কি, কোণ DEC। এতে AG কে C বিন্দুতে ছেদ করলো, তো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা হচ্ছে ACE। এখন এই যে আমি ত্রিভুজটা আঁকলাম, এইটা যে যেই উপাত্ত দেওয়া আছে সেটার সাথে কোইনসাইড করে, মানে সেটা অনুযায়ী ত্রিভুজটা আঁকা হয়েছে, এটা প্রমাণটা কি, এটা প্রমাণটা একটু আমরা খেয়াল করি। দেখেন আমি আপনাকে এখন এটা দেখাবো, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুটা কি তার জায়গাতে আছে নাকি। তো দেখেই বুঝতেছেন আপনারা, এই যে ACE ত্রিভুজে এই AE মান কত, এই AE এর মান হচ্ছে A, তার মানে সমকোণ সংলগ্ন একটা বাহু তার জায়গাতে আছে। এখন আমি দেখবো বাকি দুইটা বাহুর অন্তর কি। বাকি দুইটা বাহুর অন্তর বলতে মানে অতিভুজ আর অপর একটা বাহুর অন্তর। তো অতিভুজটা হচ্ছে আপনার এখানে CE, এখানে আপনার অতিভুজটা হচ্ছে CE আর অপর বাহুটা হচ্ছে AC। এই CE ও AC এর অন্তরটা আমরা লক্ষ্য করব। তো CE আর AC এর অন্তরটা চেক করার আগে আমরা একটা জিনিস একটু বোঝা লাগবে, সেটা হচ্ছে যে আমি বোল্ড করে দিচ্ছি, দেখেন একটা ত্রিভুজকে আমি এখানে বোল্ড করে দিচ্ছি। এই যে এই ত্রিভুজটা একটু লক্ষ্য করেন সবাই, এই ত্রিভুজটা একটু সবাই লক্ষ্য করেন। এই ত্রিভুজের মধ্যে আমরা দুইটা সমান কোণ দেখতে পাচ্ছি, এই যে এইটা একটা কোণ, আবার এটা একটা কোণ। এই দুইটা কোণ পরস্পর সমান, কারণ আমরা একে নিয়েছি ওইভাবে, আমরা ওইভাবে একে নিয়েছি, তাই হচ্ছে এই দুইটা কোণ সমান। যেহেতু এই দুইটা কোণ সমান, তাহলে আমরা বলতে পারি তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। যেহেতু এই দুইটা কোণ সমান, তাহলে আমরা বলতে পারি তাদের বিপরীত যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহু সমান হবে। দ্যাট মিনস এই এই সিডি আর সিই পরস্পর সমান। এখান থেকে আমরা বলতে পারি সিডি আর সিই পরস্পর সমান। সো এটা আমরা এখানে লিখি, সিডি সমান হচ্ছে সিই। আমরা এখানে দেখতে পাচ্ছি সিডি সমান হচ্ছে সিই, এই জন্য আমি সিই এর বদলে সিডি লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো সিডি থেকে এবার এসি কে বাদ দেন, সিই থেকে এসি কে বাদ দেওয়া যে কথা, সিডি থেকে এসি কে বাদ দেওয়া একই কথা। তো সিডি থেকে যখন আপনি এসি কে বাদ দিবেন, তখন আপনার কাছে থাকবে হচ্ছে শুধুমাত্র এডি। আর এই এডি মানে কি এখানে দেওয়া আছে, এডি মানে কি এটা এখানে দেওয়া আছে, এডি মানে হচ্ছে ডি। তাহলে আমরা দেখলাম অতিভুজ আর অপর যে বাহুটার অন্তর, এই যে অতিভুজ আর অপর যে বাহুটার অন্তর, এটা কার সমান, এটা হচ্ছে আমাদের যে ডিফারেন্সটা দেওয়া আছে, যে পার্থক্যটা দেওয়া আছে সেই পার্থক্যের সমান। আমাদের যে পার্থক্যটা দেওয়া আছে ওই পার্থক্যের সমান। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে ত্রিভুজটা এঁকেছি সেই ত্রিভুজটা পারফেক্ট, আমাদের উপাত্তের সাথে কোইনসাইড করে। আচ্ছা, এডিই তো উদ্দিষ্ট ত্রিভুজ হতে পারে, তাই না? আচ্ছা, এডিই উদ্দিষ্ট ত্রিভুজ হতে পারে কি না? ভাইয়া, এডিই উদ্দিষ্ট ত্রিভুজ হতে পারবে না। এডিই উদ্দিষ্ট ত্রিভুজ হতে পারবে না। কোনটা উদ্দিষ্ট ত্রিভুজ বুঝবো কিভাবে? এটা হচ্ছে আপনি একে একে দেখতে হবে কোনটা উদ্দিষ্ট ত্রিভুজ, একে একে দেখতে হবে। বুঝবেন কিভাবে? অনেকগুলা কোশ্চেনই তো অ্যান্সার হচ্ছে বুঝবো কিভাবে। বুঝবো হচ্ছে কি, এই অঙ্কনটা যে করলেন, অঙ্কনটা করার পর বুঝলেন আচ্ছা এইটা আঁকার এটা হচ্ছে একটা সার্টেন ওয়ে। এই পুরো 7.1 তে এগুলাই শেখানো হচ্ছে যে কোনটা আঁকার ওয়েটা কি। আমি আপনার একটা ওয়ে দেখালাম, ওয়েটা হচ্ছে এরকম, আপনি এইভাবে করে যেই প্রশ্নগুলো দেখবেন ওগুলো এইভাবে করে সলভ করবেন। আপনারা সবাই তো আর্কিটেকচার হইতে যাচ্ছেন, দেখি আর্কিটেক্ট। আচ্ছা, এখানে তো দুইটা উদ্দিষ্ট না ভাইয়া, দুইটা উদ্দিষ্ট ত্রিভুজ না, একটাই উদ্দিষ্ট ত্রিভুজ, এসিই উদ্দিষ্ট ত্রিভুজ। এডিই কত ডিগ্রি, এডিই কত ডিগ্রি এটা আমি জানি না, কিন্তু এডিই হচ্ছে এইসি এর সমান এটা আমি জানি। এডিই কত ডিগ্রি এটা আমি জানি না, এডিই এসি এর সমান এটা আমরা জানি। আচ্ছা, নিচের ত্রিভুজটা একে লাভ নাই, কিন্তু নিচের ত্রিভুজটার জন্য মানে নিচের ত্রিভুজটা আছে দেখে আপনি উপরের ত্রিভুজটা আঁকতে পারছেন, একে লাভ নাই। ডি কোণের মাপ কিভাবে নিছি, ডি আর ই যোগ করে দিছি, ডি আর ই যোগ করে দিয়ে যে কোণটা পাইছি ওইটাই ডি কোণের মাপ।
ডি আর ই যোগ করে দেওয়ার পর যে কোণটা পাইছি সেটাই ডি কোণের মাপ। কোশ্চেন, আচ্ছা এখানে দেখেন, এখানে কি লিখছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহু সমান। একটু আগে অন্তর আচ্ছা ভাই ভাই একটু একটু ডিস্টার্ব করলাম ভাই। আচ্ছা ভাইয়ারা এবং আপুরা শুনো, এই একটা সম্পাদ্য করার আগেই ভাই এটা বইয়ে কই আছে, বইয়ে নাই কেন, এই প্রশ্নগুলা কেন? ভাইয়া পড়াইতেছে আগে দেখো না। বাই দ্য ওয়ে, আগে যেটা করাইছে ভাইয়া ওটা তোমাদের কাজে আছে, ঠিক আছে? 7.1 নাই। এই একটা প্রশ্ন বারবার রিপিট করো না কাইন্ডলি, ঠিক আছে? একটা সম্পাদ্য শিখাইতেছে আগে শিখো না, পরে জিজ্ঞেস করো এটা কই আছে। আচ্ছা, সো এটা আসলে আমার একটু ভুলটা হয়েছে এটা যে গত ব্যাচগুলোতে প্রবলেমটা জিনিসটা মাথায় ছিল না। সেটা হচ্ছে কি ভাইয়া, যে এরপরে গুলো হচ্ছে কোনোটার মধ্যে নাম্বার লেখা নেই, দেখেন একটার মধ্যেও নাম্বার লেখা নেই কোনটা কোথায় আছে। বেসিক্যালি হচ্ছে আপনার সম্পাদ্য আছে, আপনি হচ্ছে জাস্ট বইটা, যদি বইয়ের সাথে সম্পর্ক থাকলে তার কোশ্চেনই করতেন না, ওইটা বাদ, কিন্তু সম্পর্ক একটু কম সেটাও সমস্যা না, বইয়ে আছে এই জিনিসগুলা, বইয়ে আছে। আর বাকিগুলা যা এটা হচ্ছে কাজে ছিল, বাকি যেগুলা সবগুলো আপনি 3 থেকে 7-এর মধ্যে, কারণ আপনারা যারা এই কোশ্চেন করছেন তারা পরবর্তীতে এটাও কোশ্চেন করবেন, ভাই এটা কত নাম্বার, এটা কত নাম্বার, এটা কত নাম্বার, কারণ এর আগের ব্যাচগুলোতে এই সেম কোশ্চেন আসছে। তো যেটা বলে রাখলাম যে 3 থেকে 7-এর মধ্যেই এগুলো আছে, এরপরে যেগুলো আমরা করব। আর এখন যেটা করলাম এটা হচ্ছে একটা কাজের ছিল, কত নাম্বার পৃষ্ঠা ছিল মনে নেই, কিন্তু একটা কাজে ছিল এর আগের সম্পাদ্যটা। আচ্ছা আমরা প্রসিড করি। এখানে কি লিখা দেখেন, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি, এটা মনে করি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজটার অতিভুজ। আর অপর দুইটা বাহুর সমষ্টি মনে করি এটা, এটাকে মনে করি হচ্ছে অপর দুইটা বাহুর সমষ্টি। আপনাকে বলা হয়েছে যে ত্রিভুজটা আঁকতে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে যে কোনো একটা রশ্মি নেবেন, প্রথমে যে কোনো একটা রশ্মি নেবেন। এই রশ্মি নেওয়ার পর যেই সমষ্টিটুকু দেওয়া আছে, যেই সমষ্টিটুকু দেওয়া আছে সেই সমষ্টিটুকু প্রথমে আমরা কেটে নিব। তাহলে রশ্মিটা মনে করি হচ্ছে এই এই থেকে প্রথমে আমরা এসি অংশটা কেটে নিব, এই থেকে প্রথমে আমরা এসি অংশটা কেটে নিব। এই এসি কার সমান? এই এসি হচ্ছে এস এর সমান। এই থেকে আমরা এসি অংশটা কেটে নিব, কার সমান করে কেটে নিব? এস এর সমান করে কেটে নিব। এরপর যে কাজটা করব, এ বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকবো। এই বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকার জন্য চাঁদা ব্যবহার করা যাবে না। এখানে হচ্ছে কম্পাস দিয়ে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। কিভাবে কম্পাস দিয়ে 45 ডিগ্রি কোণ আঁকবো? প্রথমে একটা আমরা 90 ডিগ্রি আঁকবো, এখানে প্রথমে একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার পর এই লম্বটা, এই 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডন করে দিব। লম্বটা আঁকার পর এই লম্বটাকে মানে এই 90 ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডন করে দিব। তো সমদ্বিখণ্ডন করার পর মনে করেন এরকম একটা রেখাংশ পেলাম। এটা হচ্ছে বেসিক্যালি আমার 45 ডিগ্রি, এটাই হচ্ছে বেসিক্যালি আমার 45 ডিগ্রি। দ্যাট মিন্স অ্যাঙ্গেল সিএএফ, অ্যাঙ্গেল সিএএফ এটার মান হচ্ছে 45 ডিগ্রি। সো এটা আপনি পুরাটা ব্যাখ্যা করার দরকার নেই যে প্রথমে একটি লম্ব আঁকলাম তারপর তাকে সমদ্বিখণ্ডন করলাম, এটা লেখার দরকার নেই। আপনি অ্যাঙ্গেল সিএএফ সমান 45 ডিগ্রি আঁকে এটা লিখলো আপনাকে কাটবে না ইনশাআল্লাহ। আপনি অ্যাঙ্গেল সিএএফ সমান 45 ডিগ্রি লিখলেও আপনাকে কাটবে না। আর এখানে হচ্ছে গিয়ে নরমালি চাঁদা ব্যবহার করতে মানা করি, এই জন্য অনেক জায়গায় দেখা যায় হচ্ছে চাঁদা দিয়ে 45 ডিগ্রি আঁকলে কেটে দেয়। এটা যৌক্তিক, যেহেতু সম্পাদ্য করতেছেন সবগুলো হচ্ছে গিয়ে ওরা চায় হচ্ছে যাতে আপনি কম্পাস দিয়ে করেন আর কি। সো আপনারা হচ্ছে এটা 45 ডিগ্রিটা চাঁদা দিয়ে আঁকতে যায় না, এটা হচ্ছে নরমালি কম্পাস দিয়ে ফার্স্টে 90 ডিগ্রি আঁকবেন। 90 ডিগ্রি আঁকার পর ওই কোণটাকে সমদ্বিখণ্ডন করে দিবেন। আচ্ছা, এরপরে পার্টটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল। এখানে কি করব আমরা, সি বিন্দুকে কেন্দ্র করে আপনাদের এখানে কিছু কোশ্চেন থাকতে পারে, ওই কোশ্চেনটার উত্তর আমি দিয়ে দিব, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, সি বিন্দুকে কেন্দ্র করে, সি বিন্দুকে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে, সি বিন্দুকে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। একটি বৃত্তচাপ আঁকি যা এএফ কে জি ও এইচ বিন্দুতে ছেদ করে, যা এএফ কে জি ও এইচ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে এই সি বিন্দুটাকে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো যা দুইটা বিন্দুতে ছেদ করবে। একটা বিন্দুর নাম হচ্ছে জি, একটা বিন্দুর নাম হচ্ছে এইচ। তো এখানে একটা কমন প্রবলেম যেটা
স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে ভাই এখান থেকে যে আমরা একটা বৃত্তচাপ আঁকি, আমাদের তো বৃত্তচাপটা এরকম হয়, কোন জায়গা দিয়ে ছেদ করে না, এখন আমরা কি করব? তো ভাইয়া যেহেতু সমস্যা আছে তার সমাধানও আছে, আপনি যে কাজটা করবেন অতিভুজটাকে একটু বাড়ায় নেবেন। আপনি যে কাজটা করবেন অতিভুজটাকে একটু বাড়ায় নেবেন, এখানে আপনার অতিভুজ আছে না, এই অতিভুজটাকে জাস্ট একটু বাড়ায় নেবেন। বাড়ায় নেওয়ার পরে এমন ভাবে একটা বৃত্তচাপ আঁকবেন যাতে দুইটা বিন্দুতে সুন্দর মতো ছেদ করে। এটা হচ্ছে এটা সমাধান। আপনি আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে সমষ্টিটা আছে সমষ্টিটাকেও একটু কমায় নিতে পারেন। এক্সকিউজ মি, সমষ্টিটাকেও একটু কমায় নিতে পারেন। যে এসি প্রথমে সমষ্টিটা সমান করে কাটলেন না, এটাকে একটু কমায় নিতে পারেন, তখনও দেখবেন যে ইনশাআল্লাহ একটা সুন্দর বৃত্তচাপ আসবে। সো কারো যদি এরকম একটা সমস্যা হয় যে আপনার দুইটা বিন্দুতে ছেদই করে না, তখন হচ্ছে যে কাজটা করবেন, হয় অতিভুজটাকে একটু বাড়ায় নেবেন, না হয় সমষ্টিটাকে একটু কমায় নেবেন। এটা হচ্ছে কি সলিউশন এটা। আর যদি প্রশ্নে আপনার বলে দেয়, মান বলে দেয়, তাহলে ইনশাআল্লাহ প্রশ্নে এমন মানই বলে দিবে যেটার কারণে আপনার এরকম দুইটা বিন্দুতে ছেদ করবে। প্রশ্নে ইনশাআল্লাহ আপনার এমন মানই বলে দিবে যে মানের কারণে আপনার হচ্ছে এরকম দুইটা বিন্দুতে ছেদ করবে। তো এই রিলেটেড কোনো সমস্যা ইনশাআল্লাহ ফেস করলে আপনারা এভাবে সমাধান করবেন। আচ্ছা, কি লিখছেন? সি বিন্দুকে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ যা এফ কে জি ও এইচ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, বিন্দুকে দুইবার হয়ে গেছে, ওকে, এটা সমস্যা না। বিন্দুকে কে, আচ্ছা কে দুইবার লিখছেন, ওকে, এটা ঠিক করে। সবাই কি একই কথাই বলতেছেন, কে দুইবার লিখছি? বৃত্তচাপটা কিসের মাপের? বৃত্তচাপটা কিসের মাপের? আচ্ছা, বৃত্তচাপটা হচ্ছে এইচ এর মাপের ভাইয়া। বৃত্তচাপটা এইচ এর মাপের, এই যে এটা এখানে লিখে আছে দেখেন, বৃত্তচাপটা এইচ এর মাপের, যে এইচটা দেওয়া আছে ওইটার। আচ্ছা, কয়েকজন বলছেন মিলে গেছে, বাড়ানো কমানো লাগে না, মিলে গেলে তো জীবন সুন্দর। যদি হাইপোটেনাস ইকুয়ালস টু, হ্যাঁ হ্যাঁ হাইপোটেনাসই অতিভুজ। আপনি কি ইংলিশ ভার্সন ভাইয়া? হাইপোটেনাসই হচ্ছে অতিভুজ। না, বৃত্তচাপটা ওই যে বললাম ভাই একটু বাড়ায় নিতে হবে। বৃত্তচাপটা যাদের হচ্ছে না তারা একটু বাড়ায় নেবেন ভাই। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে আপনারা ছোটবেলায় শিখে আসার কথা, জানি না আপনাদের মনে আছে কিনা। জিনিসটা ছিল এরকম যে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে কোনো একটা রেখার উপরে কিভাবে লম্ব আঁকে। কোনো একটা বহিস্থ বিন্দু থেকে কোনো একটা রেখার উপরে কিভাবে লম্ব আঁকে, কনসেপ্টটা ছিল এটা। তো আঁকার সিস্টেমটা হচ্ছে এটা যদি একটা বহিস্থ বিন্দু হয়, আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, এই রেখার উপর একটা বৃত্তচাপ আঁকি, তারপর দুইটা বিন্দু পাই, এরপর দুইটা বিন্দু পাই, ওই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকি। ওই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এই যে এটার অর্ধেকের সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকি। এরপরে যে লাইনটা পাই সেটাই হচ্ছে কি আমাদের, এই যে এখানে যে লাইনটা পাই সেটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট লম্ব। পুরোটা তো আর বর্ধিত করি না, আমরা এতটুকু পর্যন্ত দেখাই আর কি। এটাই হচ্ছে আমাদের লম্ব, মানে কোন একটা বহিস্থ বিন্দু থেকে কোন একটা রেখার উপর লম্ব আঁকার সিস্টেমটা হচ্ছে এটা। ওইখান থেকে ফার্স্টে একটা বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকার পর দুইটা বিন্দু পাই, ওই দুইটা বিন্দুতে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তারপর একটা দুইটা বৃত্তচাপ আঁকি, ওই বৃত্তচাপ দুইটা যে বিন্দু ছেদ করে ওই বরাবর স্কেল ধরে আমরা একটা লম্ব এঁকে ফেলি। এটা হচ্ছে ছোটবেলার জিনিস। আচ্ছা, ওই কাজটাই আমরা এখন এখানে করব। এই জি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব আঁকবো, এইচ বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব আঁকবো, জি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব আঁকবো, এইচ বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব আঁকবো। ওই লম্ব দুইটার নাম দিলাম, মনে করেন একটা হচ্ছে জিপি লম্ব এসি, আরেকটা হচ্ছে মনে করেন এইচ কিউ লম্ব এসি। একটা হচ্ছে জিপি লম্ব এসি আর একটা হচ্ছে এইচ কিউ লম্ব এসি। এই দুটো আঁকলাম, এইখানে একটা লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম। সিস্টেমটা কিভাবে ওইটা একটু আগে দেখাই দিলাম। তো এখানে হচ্ছে একটা চিহ্ন রেখে দিই, এটা একটা, এটা একটা, দুইটা লম্ব আঁকলাম। এই দুইটা লম্ব আঁকার পর আমরা সম্পাদ্যটা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এই এইচ আর সিটা যোগ করে দিব, এখানে জি আর সিটা যোগ করে দিব, এখানে এইচ আর সি যোগ করে দিব, এখানে জি আর সিটা যোগ করে দিব। তো এখানে নামগুলা দেওয়া উচিত, একটা নাম ছিল জিপি আর একটা নাম ছিল হচ্ছে এইচ কিউ। তো এখন আপনি বলতে পারেন আপনার উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে একটা নাম হচ্ছে জিপিসি, একটা নাম হচ্ছে জিপিসি, আরেকটা নাম হচ্ছে এইচকিউসি। এই দুইটাই হচ্ছে আপনার উদ্দিষ্ট ত্রিভুজ। কিভাবে এই দুইটাই উদ্দিষ্ট ত্রিভুজ হলো এটা আপনি আপনাকে বুঝাই বলতেছি, সমস্যা নাই। কিভাবে এটা উদ্দিষ্ট ত্রিভুজ হলো বা এটা হচ্ছে অন্য একটা সিস্টেমেও আঁকা যায়, ওইটাও হালকা একটু বলবো, শুনেন। প্রথমে আমি হচ্ছে পুরা যে এটা করলাম, যে ধাপগুলো করলাম, ওই ধাপগুলো আরেকবার রিভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা রশ্মি নিলাম এই রশ্মিটা থেকে
আমি এসি এর সমান করে কাটলাম, কিসের সমান করে? এসি হচ্ছে কাটলাম এস এর সমান করে, ওই যে দুইটা বাহুর সমষ্টি দেওয়া ছিল ওই দুইটা বাহুর সমষ্টির সমান করে এসি কাটলাম। এরপর কোণ সিএএফ সমান 45 ডিগ্রি আঁকলাম। কিভাবে 45 ডিগ্রি আঁকলাম এটা একটু আগে বলছি আপনাদেরকে, 90 ডিগ্রি এঁকে তারপর সমদ্বিখণ্ডন। তারপর সি বিন্দুকে কেন্দ্র করে আমরা এইচ এর সমান, এই যে হাইপোটেনাস বা অতিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম যা দুইটা বিন্দুতে ছেদ করছে, একটার নাম হচ্ছে জি আর একটার নাম হচ্ছে এইচ। এরপর এই জি আর এইচ থেকে দুইটা লম্ব আঁকলাম, জি আর এইচ থেকে দুইটা লম্ব আঁকলাম। কিসের উপরে লম্ব আঁকলাম? এসি এর উপর। একটা নাম দিলাম জিপি আর একটা নাম দিলাম হচ্ছে এইচ কিউ। এরপর জি আর সিটা যোগ করে দিলাম, এইচ আর সিটা যোগ করে দিলাম। আমার উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা কোনটা? উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে জিপিসি আর একটা হচ্ছে এইচ কিউ সি। এই দুইটা হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। এখন এগুলা যে উদ্দিষ্ট ত্রিভুজ এবং যেই যে উপাত্তগুলো দেওয়া আছে ওইটার সাথে কোইনসাইড করে ওইটার প্রমাণটা আমরা দেখব। খেয়াল করে দেখেন, আমি বলতে চাচ্ছি এইটা আমার উদ্দিষ্ট ত্রিভুজ, তাই না? সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন যে ক্লাসের মধ্যে বুঝে যেতে পারবেন। এটাকে আমি আমার উদ্দিষ্ট ত্রিভুজ বলতে চাচ্ছি। প্রথমে আমরা লক্ষ্য করি অতিভুজ কি অতিভুজের জায়গায় আছে কিনা। হ্যাঁ, অতিভুজ অতিভুজের জায়গায় আছে। এই যে জিসি, এই জিসিটা হচ্ছে আপনার কিসের সমান? এইচ এর সমান। কারণ আমি সি বিন্দুকে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে এঁকেছিলাম, সো আমার জিসিটা এখানে এইচ এর সমান, এটাতে আমার কোনো ডাউট নেই। এই গেল একটা। এরপরে কথাটা খেয়াল করেন, এই কোণটা কিন্তু 45 ডিগ্রি আমরা এঁকেছিলাম, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আবার এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। সো একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 হয় আর একটা কোণ যদি 45 হয়, অবভিয়াসলি অবশিষ্ট যে কোণটা থাকবে সেটাও 45 হবে। অবশিষ্ট যে কোণটা থাকবে সেটাও আপনার 45 হবে। এখান থেকে আমরা বলতে পারি এই দুইটা বাহু পরস্পর সমান। এই যে এই দুইটা বাহু পরস্পর সমান। এই যে দেখেন লাল কালি দিয়ে বোল্ড করে দিচ্ছি যে দুইটা বাহু, এই দুইটা বাহু আমার পরস্পর সমান। দ্যাট মিন্স আমার জিপি ইকুয়ালস টু হচ্ছে এপি। জিপি ইকুয়ালস টু হচ্ছে এপি, এটা আমি এখন এখানে লিখব। লক্ষ্য করেন, জিপি সমান হচ্ছে এপি। তো আমার অতিভুজ তো অতিভুজের জায়গাতেই আছে, আমার দেখানোর দরকার কি আপনাকে? আপনাকে দেখানোর দরকার অপর দুইটা বাহুর সমষ্টি। তো অপর দুইটা বাহুর সমষ্টি বলতে আমরা কি বুঝি? অপর দুইটা বাহুর সমষ্টি বলতে আমরা বুঝি এই জিপি আর পিসির যোগফল। অপর দুইটা বাহুর সমষ্টি বলতে আমরা বুঝি জিপি আর পিসির যোগফল। আমরা দেখি তো জিপি আর পিসির যোগফলটা কি? জিপি প্লাস পিসি। এখন জিপি সমান কি? জিপি সমান হচ্ছে এপি। জিপি সমান হচ্ছে এপি, এই যে উপরে লিখে রাখছি এখানে। তো আমরা দেখতে পাচ্ছি জিপি প্লাস পিসি যে জিনিস বুঝায় এপি প্লাস পিসি একই জিনিস বুঝায়। এবার একটু লক্ষ্য করে দেখেন তো এপি প্লাস পিসি কি? এপি প্লাস পিসিটা হচ্ছে আপনার এসি। চিত্র দেখলে আমরা বুঝতে পারতেছি এপি প্লাস পিসি হচ্ছে এসি এর সমান। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি এপি প্লাস পিসি হচ্ছে এসি এর সমান। আর এসি কার সমান? এসি হচ্ছে আমার এস এর সমান। এই যে এখানে লিখে আছে এসিটা হচ্ছে আমার এস এর সমান। তার মানে অপর যে দুইটা বাহুর সমষ্টি এস বললাম আমরা, ওই সমষ্টিও সমষ্টির মতোই আছে, এটাতে কোনো সমস্যা নাই। এজন্য আমি জিপিসি কে বলতেছি আমার উদ্দিষ্ট ত্রিভুজ। এই লজিকে আমি জিপিসিটাকে বলতেছি আমার উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমি আপনাকে দেখাবো আরেকটা ত্রিভুজ যেটা আছে এইচ কিউসি, ওইটা কিভাবে আমার উদ্দিষ্ট ত্রিভুজ হলো। এইচ কিউসি ফার্স্ট হচ্ছে ত্রিভুজটাকে বোল্ড করে দেই। দেখেন এই যে এইটা হচ্ছে আমার এইচ কিউসি ত্রিভুজ। এই ত্রিভুজটা কিভাবে উদ্দিষ্ট হলো এটা একটু লক্ষ্য করি। অতিভুজ কিন্তু অতিভুজের জায়গাতেই আছে, আপনার অতিভুজটা অতিভুজের জায়গাতে আছে, এখানে কোনো সমস্যা নাই। বাকি বাহুটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন এই কোণটা কিন্তু 45 ডিগ্রি। এই কোণটা হচ্ছে আপনার 45 ডিগ্রি। এই কোণটা যদি 45 ডিগ্রি হয় আমরা বলতে পারবো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। দ্যাট মিন্স বাকি যে কোণটা আছে ওইটা অবশ্যই 45 ডিগ্রি হবে। এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটাতে এই কোণ 45, এই কোণ 45, তার মানে এখানে আমরা বলতে পারি এই দুইটা বাহু পরস্পর সমান। দ্যাট মিন্স এইচ কিউ, আমি বোল্ড করে দিচ্ছি একটু লক্ষ্য করেন, এই এইচ কিউ যে কথা এই এ কিউ একই কথা। এইচ কিউ যে কথা এ কিউ একই কথা। তাহলে আমরা লিখতে পারবো এখানে এইচ কিউ সমান হচ্ছে এ কিউ। আমরা এখানে লিখতে পারবো এইচ কিউ সমান হচ্ছে এ কিউ। এটা লিখে ফেলতেছি দেখেন। এখন এইচ কিউ সমান এ কিউ হওয়ার পর আমাদের প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে এই ত্রিভুজের বাকি দুইটা বাহুর সমষ্টি। তো বাকি দুইটা বাহুর একটা বাহু হচ্ছে আপনার এইচ কিউ আর একটা বাহু হচ্ছে আপনার কিউসি। আমি আপনাকে এখন প্রমাণ করে দেখাবো এই এইচ কিউ আর কিউসি যোগ করলে আমরা এই এসটা পাবো।
এইচ কিউ আর কিউ সি যোগ করলে আমরা এই এসটা পাবো, এটা আমি আপনাদের প্রমাণ করে দেখাবো। দেখেন এইচ কিউ প্লাস কিউ সি যে কথা, এ কিউ প্লাস কিউ সি একই কথা, এ কিউ প্লাস কিউ সি এখানে একই কথা। সো এইচ কিউ প্লাস এ কিউ প্লাস কিউ সি কি, এটা আমরা আবার চিত্র দেখে বুঝতে পারতেছি। এ কিউ প্লাস কিউ সি আসলে এসি কে নির্দেশ করে, আর এসি মানে কি, এসি মানে হচ্ছে এস। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। সম্পাদ্য আঁকার ক্ষেত্রে পরীক্ষায় প্রমাণ দেওয়া লাগে না, কিন্তু প্রমাণটা যদি বুঝেন তাহলে হচ্ছে কি সম্পাদ্যটাকে একটু হালকা ফিল করা যায় আর কি, মানে বোঝা যায় হ্যাঁ যা আঁকলাম ওইটা ঠিক আঁকছি, এটাই আমি যে জিনিসটা আঁকছি ওই জিনিসটা ঠিক আঁকছি, এটা জাস্ট বুঝার একটা উপায়। যারা যারা বুঝছে আলহামদুলিল্লাহ এ, যারা যারা বুঝছে আলহামদুলিল্লাহ এ। জিপি ও এইচ কিউ কি করে আঁকলেন ভাইয়া? বহিস্থ একটা বিন্দু থেকে লম্ব যেভাবে আঁকে সেভাবে আঁকছি, বহিস্থ একটা বিন্দু থেকে লম্ব যেভাবে আঁকে সেভাবে আঁকছি। আচ্ছা, তো এই মাঝখানে একটা কথা বলতে নিছিলাম যে এটা অন্য একভাবে আঁকা যায়, অন্য একভাবে আঁকা যায় যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা জিতে যে একটা লম্ব আঁকছি জিপি, এই লম্ব না এঁকে আমরা এখানে একটা 45 ডিগ্রিও আঁকতে পারতাম। জি বিন্দুতে আমরা যে লম্বটা আঁকছি জিপি, এটা না এঁকে আমরা এ জিপি সমান 45 ডিগ্রিও আঁকতে পারতাম, একই জিনিসই হইতো, একই জিনিসই হইতো, এটা তো কোনো সমস্যা ছিল না আর কি। আপনি একটা একটা সিস্টেমে আঁকলেই হচ্ছে, একটা সিস্টেমে আঁকলেই হচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, অবস্থা খুবই ভালো। প্রমাণটা বুঝলাম না, বাসায় একটু চিন্তা করতে হবে, প্লাস ভিডিওটা দেখতে হবে ভাই, বুঝবেন, কারণ আপনার সাথে এখানে অনেকেই বুঝে গেছে। তো হইতে পারে যে মনোযোগটা একটু অন্যদিকে ছিল আর কি, মনোযোগটা হয়তো বা একটু অন্যদিকে ছিল ভাই, কিন্তু ইনশাল্লাহ আপনি বাসায় বুঝবেন শিওর ভাই। কোনটাকে কেন্দ্র করে জিপি আঁকলেন ভাই? একটা বহিস্থ বিন্দু থেকে যেভাবে লম্ব আঁকে, একটা বহিস্থ বিন্দু থেকে কিভাবে লম্ব আঁকে এই জিনিসটা একটু জানা লাগবে, এবং এটাই মানে সম্পাদনা শুরু করার আগে বলে দিছি। আচ্ছা আচ্ছা, প্রমাণ দেওয়া লাগবে না। দেখেন দেখেন কয়েকজন বারবার জিজ্ঞেস করতেছেন, তাদেরকে বলি, এই যে একটা রেখা, এই যে একটা বিন্দু, এই বিন্দু থেকে লম্ব কিভাবে আঁকে, এটা ক্লাস 6-7 এ পড়াশোনা। এখান থেকে লম্ব আঁকে হচ্ছে যে এরকম করে একটা বৃত্তচাপ আঁকবেন, বৃত্তচাপটা আঁকার পরে যে এই বিন্দু আর এই বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবেন, এরপরে যে এটা যোগ করে দিবেন, এরপরে এই যে এটা যোগ করে দিবেন, এই যে এটা যোগ করে দিবেন, যোগ করে নিচের টুকু আঁকা লাগে না, বুঝছেন, নিচের টুকু আঁকা লাগে না, এটাই হচ্ছে আপনার লম্ব। এই যে এইটাই হচ্ছে আপনার, এই যে এখানে যে ইয়েটা আঁকছেন এটাই হচ্ছে আপনার লম্ব। এটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু থেকে কোন একটা রেখার উপর লম্ব আঁকা সিস্টেম। তো এখন আপনারা একটা পোল কোশ্চেন দেখতে পাচ্ছেন, এই পোল কোশ্চেনটা অ্যান্সার করার জন্য সময় পাবেন 1 মিনিট, সবাই একটু পোলে অংশগ্রহণ করার চেষ্টা করি আমরা। হ্যাঁ হ্যাঁ, নাসির রহমান যেটা বলছেন ওইটা করলেও হবে। ভাইয়া একটু ইন্টারাপ্ট করলাম, সরি। হ্যাঁ আচ্ছা, এই যে তোমরা যারা বলতেছো যে ভাইয়া জিপি আর এইচ কিউ আঁকাটা বুঝলাম না, আচ্ছা শোনো, তোমরা ওই ছোটবেলায় পড়ে আসছো না যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব আঁকে? ভাইয়া ওইটাই করছে, জি আর এইচ থেকে তোমার নিচে এসির উপরে লম্ব অঙ্কন করছে, ঠিক আছে? এই প্রশ্নটা আর কি অনেকবার আসছে, ভাইয়াও অনেকবার চিল্লায় চিল্লায় বলছে, তাও মানে তোমরা অনেকেই বুঝতে পারতেছো না হয়তো। হ্যাঁ হ্যাঁ, আশা করি এবার বুঝবা। আচ্ছা আচ্ছা, 1 মিনিট আমাদের শেষ না ভাইয়া? জি বিন্দুকে কেন্দ্র করে জিপিটা আঁকলাম ভাইয়া, জি বিন্দুকে, সাকিব, সাকিব নামে একটা ভাই, ভাই বারবার একই কোশ্চেন করতেছেন ভাইয়া, জি বিন্দুকে কেন্দ্র করে একটা নর্মাল জিনিস একটু বোঝার চেষ্টা করেন ভাইয়া, কিভাবে একটা বিন্দু থেকে একটা রেখার উপরে লম্বটা আঁকে। আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করি, আমি আপনাকে আনমিউট করি, তাহলে আরো সুবিধা হবে আর কি, তাড়াতাড়ি হবে জিনিসটা। খামাকা এরকম বারবার আপনি লিখতেছেন, এই লিখার কারণে আপনার আরেকটা জিনিস হচ্ছে মিস করে যাবেন, এটা একটু সমস্যা না? আমি আপনাকে একটু আনমিউট করে ক্লিয়ার করে দিবে। হ্যাঁ ভাইয়া বলেন, আমি আপনাকে আনমিউট করছি, আপনি কি বুঝতেছেন না বলেন ব্রাদার। সাকিব ভাইয়া বলেন, আমি হচ্ছে আপনাকে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই ভাইয়া। বল ভাই কি চলে গেল? আচ্ছা ওকে, সমস্যা নেই, একটু লক্ষ্য করি।
এখানে আমরা যারা ভোট দিয়েছি এখানে একটু সমস্যা হচ্ছে, এই প্রশ্নটা সমস্যা একটু, এখানে একটু আবেগ নিয়ে হালকা খেলাধুলা হয়েছে। এখানে একটু আবেগ নিয়ে হালকা খেলাধুলা হয়েছে। আবেগ নিয়ে খেলাধুলাটা কি, যে অনেকে ভাবে যে এর বৃহত্তম কোণ বলতে আমরা এই দুইটা সূক্ষ্ম কোণের মধ্যে একটা কোণকে আমরা বোঝাচ্ছি, এই দুইটা কোণের মধ্যে আমরা একটা কোণকে বোঝাচ্ছি। প্রশ্নটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের। এখানে ওয়ার্ডিং এর একটু মারপ্যাচ আছে। ওয়ার্ডিং এর মারপ্যাচ বলতে কি বুঝাচ্ছে এটা বুঝতে হবে আপনার। এই যে সমকোণী ত্রিভুজ, এর বৃহত্তম কোণ কোনটা, কোশ্চেনটা আসলে বেসিক্যালি এটা। এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটা, বেসিক্যালি এটা। মাঝখানে জাস্ট একটা গল্প বলা হয়েছে, মাঝখানে জাস্ট একটা গল্প বলা হয়েছে। কিন্তু এখানে এই সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 8 ডিগ্রি, যদি আমি বলতাম যে এই দুইটা কোণের মধ্যে বৃহত্তর কোণ কোনটা, আমি যদি বলতাম এই দুইটি কোণদ্বয়ের মধ্যে বৃহত্তর কোণ কোনটা, তখন আপনার অ্যান্সারটা হইতে হচ্ছে 49 ডিগ্রি। এখানে যখনই জিজ্ঞেস করছি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 8 ডিগ্রি হলে এর বৃহত্তম কোণ কোনটা, এই যে এর বৃহত্তম কোণ কোনটা বলতে বোঝাচ্ছে, দেখেন আপনি পুরো লাইনটা একসাথে পড়েন তাহলে বুঝবেন। এই এর বলতে বেসিক্যালি বোঝাচ্ছে এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটা। তো আমরা যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান তো আমরা জানি, বৃহত্তম কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সো কোশ্চেনটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। কিন্তু অনেকেই করছেন কি, আমি বলি, অনেকেই করছেন হচ্ছে গিয়ে এখানে আপনার দুইটা সূক্ষ্মকোণ, এই যে এটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করছেন, সমকোণী ত্রিভুজ চিন্তা করে এই দুইটা সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর কত, 8 ডিগ্রি না? আপনি চিন্তা করছেন এভাবে, এটা হচ্ছে x আর এটা হচ্ছে আমার x+8, এভাবে চিন্তা করছেন। এই কোণটা হচ্ছে আমার x আর এই কোণটা হচ্ছে আমার x+8, এই দুইটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এরপর এখান থেকে আপনি x এর মান বের করে ফেলছেন হচ্ছে 41 ডিগ্রি। এরপর চিন্তা করছেন এটা হচ্ছে আপনার 41 ডিগ্রি আর এটা হচ্ছে আপনার 49 ডিগ্রি। এভাবে চিন্তা করে ভাবছেন এই দুইটা কোণের মধ্যে বৃহত্তম কোণ, এই জন্য আপনি 49 দেখাইছেন। এরকম অনেকে আছে। আচ্ছা দেখি আপনারা সৎ সাহস নিয়ে বলেন তো কারা কারা এই কাজটাই করছেন। এগুলো এটা চিন্তা করে তারা একটা হাতটা রেজ করেন যে ভাই আসলে আমরা এটাই করছি। আমি কাউকে কিছু বলবো না, কিন্তু এটা সৎ সাহস নিয়ে বললেন যে ভাই আমরা আসলে এই মার পেঁচে পড়ে গেছি, 49 ডিগ্রি দিছি। ঠিক আছে, অনেক মানুষেরই সৎ সাহস আছে, থ্যাংক ইউ। সংখ্যাটা অনেক বেশি, অলমোস্ট 33% এর মতো, অলমোস্ট। আচ্ছা সমস্যা নেই, এগুলো হয়, কিন্তু আজকের পর থেকে ইনশাল্লাহ হবে না। কোশ্চেনে কি বলছে কি চাইছে সেটা নিয়ে একটু কি বলে এটা লক্ষ্য করা লাগবে, সেটাকে একটু লক্ষ্য করা লাগবে। আচ্ছা এখানে একটু দেখেন, এখানে কি বলছে দেখেন, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ আমি ফার্স্টে এঁকে নিলাম। এটা হচ্ছে মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ, সরি আমরা মনে করি এটা হচ্ছে আমার ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ, একটা কোণ হচ্ছে x আর একটা কোণ হচ্ছে y। একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। আর ভূমি থেকে শীর্ষ থেকে ভূমির উপর একটা লম্ব, শীর্ষ থেকে ভূমির উপর একটা লম্ব, এটা ধরলাম হচ্ছে h। তো এটার নাম দিলাম h, এটার নাম দিলাম y, এটার নাম দিলাম হচ্ছে x। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি নিব, রশ্মিটা দেখতে হচ্ছে এরকম। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে ভাই এতক্ষণ রশ্মিগুলো ছিল আমার অনুভূমিক, এখন রশ্মিটা কেন এরকম উল্লম্ব হয়ে গেল? তো এটা হচ্ছে জাস্ট চিত্রটাকে একটু সুন্দর দেখানোর জন্য। আপনি যদি এখন যেটা আঁকাচ্ছি এটা যদি আপনি বুঝেন কিভাবে আঁকতেছি, এটা যদি আপনি বুঝেন, আপনি উল্লম্ব থাকুক অনুভূমিক থাকুক আপনি ওটা করতে পারবেন। কথাটা একটু বুঝাই বলি। আমি প্রথমে একটা রশ্মি নিলাম, রশ্মিটার নাম দিলাম কি এডি। এই রশ্মিটা এভাবে না নিয়ে এভাবে কেন নিলাম না, এটা অনেকের প্রশ্ন জাগে। এভাবে নিলেও অঙ্কটা হবে, কোনো সমস্যা নেই, জাস্ট এরকম করে নিলে একটু চিত্রটা দেখতে একটু সুন্দর লাগে আমার কাছে হালকা। ওইভাবে করে নিলেও আপনার কাছে মানে আপনাকে নাম্বার দিবে, পরীক্ষার নাম্বার কাটবে না। আপনি এভাবে করে দেখেন বাসায়, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি এখন যেটা করাচ্ছি এর একটু আপনি দেখেন। এখানে আমরা ফার্স্টে যে কোনো একটা রশ্মি নিলাম এডি, এই এডি রশ্মিটা থেকে আমি এইচ এর সমান করে ফার্স্টে কেটে নিব। এডি রশ্মিটা থেকে ফার্স্টে আমি এইচ এর সমান করে কেটে নিব। এই এইচ এর সমান করে কাটলাম, মনে করেন এবি অংশ কাটলাম। তাহলে আমার প্রথম ধাপটা কি, আমার প্রথম ধাপটা হচ্ছে এবি সমান এইচ কাটি। আমার প্রথম ধাপটা হচ্ছে এবি সমান এইচ কাটি। এরপর এ এবং বি বিন্দুতে দুইটা পারপেন্ডিকুলার আঁকবো, মানে সরি দুইটা লম্ব আঁকবো। এ এবং বি বিন্দুতে দুইটা লম্ব আঁকবো। সো এখানে একটা লম্ব আঁকতেছি, ওয়েট, এই যে এখানে একটা লম্ব আঁকতেছি, আর একটা লম্ব হচ্ছে এখানে আঁকতেছি। এ এবং বি বিন্দুতে দুইটা লম্ব আঁকবো। আমাদের এই বি বিন্দুটা একটু মোটা করে দিই, তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে
এ এবং বি বিন্দুতে দুইটা লম্ব আঁকবো। তো লম্ব দুইটা নাম দিলাম, এটার নাম মনে করেন হচ্ছে পি কিউ, আর এটার নাম মনে করেন হচ্ছে এম এন। এটা হচ্ছে পি কিউ আর এটা হচ্ছে এম এন। তাহলে আমরা এই জিনিসটা লিখে ফেলি এখানে, যে পি কিউ লম্ব এডি এবং এম এন লম্ব এডি। এডি বলেন বা এবি বলেন, এটা কোনো সমস্যা নেই আসলে, বুঝছেন? আপনি এখানে এবিও লিখতে পারেন, কোনো প্যারা নাই। আপনি এখানে এবি লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে পি কিউ লম্ব এবি এবং এম এন লম্ব এবি আঁকি। এরপর যে কাজটা করব, এ বিন্দুতে কোন এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। সবাই একটু লক্ষ্য করেন, এ বিন্দুতে কোন এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। কোন এক্স এর সমান করে কোনটা মনে করেন যে এরকম হইলো, আমি লিখে দিচ্ছি আপনাকে, লিখে দিলে হচ্ছে জিনিসটা আর বুঝতে সমস্যা হবে না। এইটা হচ্ছে মনে করেন কোন এক্স এর সমান করে, আর এই বিন্দুটা নাম দিয়ে দিলাম হচ্ছে মনে করেন সি। এই যে এই বিন্দুটা নাম দিয়ে দিলাম হচ্ছে সি। তাহলে আমি কোনটা আঁকছি? আমি আঁকছি হচ্ছে অ্যাঙ্গেল পিএসি। আমি আঁকছি হচ্ছে অ্যাঙ্গেল পিএসি। কার সমান করে আঁকছি? অ্যাঙ্গেল এক্স এর সমান করে আঁকছি। অ্যাঙ্গেল পিএসি কোণ আঁকলাম কার সমান করে? কোণ এক্স এর সমান করে। সিমিলারলি আমি ওই সাইডে একটা কোণ আঁকবো যেটা কোণ ওয়াই এর সমান। আমি ওই সাইডে একটা কোণ আঁকবো যেটা কোণ ওয়াই এর সমান। এই যে এই কোণটা হবে দেখতে এরকম, এই এই এটা এখানে এঁকে দিচ্ছি। এই বিন্দুটা হচ্ছে মনে করেন আমার ই বিন্দু। তাহলে আমি কি করলাম? কিউ এ ই আমি আঁকলাম হচ্ছে কোণ কিউ এ ই কার সমান করে আঁকলাম? কোণ ওয়াই এর সমান করে আঁকলাম। এখানে কোণ কিউ এ ই আঁকলাম ওয়াই এর সমান করে, এখানে কোণ পি এ সি আঁকলাম হচ্ছে এক্স এর সমান করে। তো আমার উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা? আমার উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে এসিই। এসিই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। এই এসিইটা কিভাবে উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল সেটা এখন দেখাবো। এর আগে হচ্ছে আমি যে কাজটা করলাম সেটা একটু আরেকবার বলতেছি। প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম এডি, ওই এডি রশ্মি থেকে আমরা এবি অংশ কাটলাম। কার সমান করে কাটলাম? এইচ এর সমান করে কাটলাম। এবি অংশটা কাটলাম কার সমান করে? এইচ এর সমান করে। এরপর আমরা এ বিন্দুতে এক পাশে আঁকলাম কোণ এক্স, আরেক পাশে আঁকলাম কোণ ওয়াই। কোণ এক্স কোনটা আর কোণ ওয়াই কোনটা আপনি এখানে লিখা দেখতে পাচ্ছেন। পিএসিটা হচ্ছে আপনার কোণ এক্স এর সমান, আর কিউ এ ইটা হচ্ছে আপনার কোণ ওয়াই এর সমান। এরপর দুইটা বিন্দুতে ছেদ করছে এম এন কে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ই। তাহলে আপনি বলতে পারেন এসি ইটাই হচ্ছে আপনার উদ্দিষ্ট ত্রিভুজ। এখন ভাই এই যে আমি যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজটা যে আমার উপাত্তকে মানে উপাত্ত অনুসারে আঁকা হলো, এটা প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে দেখেন, এটা খুব ইজি, অনেকে বুঝে গেছেন ইতিমধ্যে। দেখেন এইটার এটা তো সমান্তরাল, এই পি কিউ আর এম এন টা হচ্ছে আপনার সমান্তরাল। যেহেতু সমান্তরাল, এটা যদি এক্স হয় এটা অবশ্যই এক্স হবে। তেমনি ভাবে এটা সমান্তরাল হওয়ার কারণে এটা যদি ওয়াই হয় এটাও অবশ্যই ওয়াই হবে। এটা যদি ওয়াই হয় এটা আমার অবশ্যই ওয়াই হবে। তাহলে দেখেন ভূমি সংলগ্ন দুইটা কোণ, ভূমি সংলগ্ন দুইটা কোণের জায়গাতেই আছে। আবার এই যে শীর্ষ থেকে যে লম্বটাও কিন্তু লম্বর জায়গাতেই আছে। এই এবিটা কিন্তু এইচ এর সমান করে আঁকা। তার মানে আমি যে ত্রিভুজটা এঁকেছি সেটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ, এখানে কোনো ডাউট নেই। আচ্ছা, তো যারা বুঝছে আলহামদুলিল্লাহ এ। পি কিউ আর এম এন লম্ব কিভাবে আঁকলাম? মাশাআল্লাহ। আচ্ছা দেখেন ভাই, এই যে একটা বিন্দুতে লম্ব কিভাবে আঁকে ভাইয়া? যে কোনো একটা বিন্দুতে লম্ব যেভাবে আঁকে ওইভাবে করে লম্ব আঁকছি ভাইয়া। যে কোনো একটা বিন্দুতে লম্ব যেভাবে আঁকে ওইভাবে করে লম্ব আঁকছি। আচ্ছা, সবার আগে কোনটা আঁকছি ভাই? এখানে সবার আগে পড়ে নাই, আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে আঁকতে পারেন। কোন আঁকাটা বুঝেন নাই? আচ্ছা ভাই, কোণের সমান করে কোণ যেভাবে আঁকে আর কি ভাইয়া। এই যে দেখেন, এইটা মনে করেন আপনার একটা রেখা, এখানে মনে করেন হচ্ছে একটা বিন্দু ভাইয়া। এখন এই বিন্দুতে আমি বলছি আপনাকে একটা কোণ আঁকতে। এই বিন্দুতে আমি আপনাকে একটা কোণ আঁকতে বলছি। কোন কোণ আঁকতে বলছি? এক্স কোণ আঁকতে বলছি। তা আপনি কি করবেন? একটা ব্যাসার্ধ নেবেন, এই যে একটা ব্যাসার্ধ নিলেন। এবার এটা দেখবেন এখান থেকে এখানে কতটুকু, এটা নিয়ে এই যেভাবে করে দিয়ে দাগ দিয়ে যেভাবে করে কোণ আঁকে ভাইয়া। কোণের সমান করে কোণ যেভাবে আঁকে ওই কাজটা করছি। কোণের সমান করে যেভাবে করে কোণ আঁকে ওই কাজটাই করছি এখানে এই বিন্দুতে।
এই যে এক পাশে আঁকছি কোণ এক্স, আরেক পাশে আঁকছি হচ্ছে কোণ ওয়াই। আচ্ছা, এবার আমরা এখানে আসি, পরের সম্পাদ্যটা দেখি। একই জিনিস। আচ্ছা, এই যে এতে কোণ দুটির পূরক কোণ আঁকলে হয়, ওটা একই জিনিস। পূরক কোণ আকার ওটা একই কথা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন কি লেখা, যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি আছে। আপনাকে বলছে হচ্ছে ত্রিভুজটা আঁকতে, তো ত্রিভুজটা কিভাবে আঁকা যায় একটু আমরা দেখি। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা 2 মিনিটে একটা ব্রেক নিয়ে নিই না, ক্লাসের মাঝখানে তো চলে আসছে। আমরা 2 মিনিটে একটা ব্রেক নিয়ে নিই, এবার আমরা ওই সম্পাদ্যটা থেকে দেখব। এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি, আমি উত্তর দিয়ে দিচ্ছি। ব্রেকটা বেশিক্ষণ না, মাত্র 2 মিনিট। 2 মিনিটে একটা ব্রেক পাবেন। ওকে, আগের স্লাইডটা, আচ্ছা এটা হচ্ছে আগের স্লাইড। আগের স্লাইড দেখলে তো স্টপওয়াচ দেখতে পাবেন না। আচ্ছা, সমস্যা নেই। ওপেন বোর্ড, এই সফটওয়্যারটার নাম হচ্ছে ওপেন বোর্ড। পূরক কোণ আর সম্পূরক কোণের মধ্যে পার্থক্য হচ্ছে, যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি তখন একটাকে অপরটার পূরক কোণ বলে, আর যখন দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি তখন একটাকে আরেকটা সম্পূরক কোণ বলে। যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি একটাকে আরেকটা পূরক কোণ, যখন দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি তখন একটাকে আরেকটা সম্পূরক কোণ। আমার একটা ত্রিভুজ বড়, একটা ত্রিভুজ বড়, হ্যাঁ একটা ত্রিভুজ বড় হয়েছে কেন? আচ্ছা ভাই, ওই দুইটা ত্রিভুজ ম্যাটার করে না, আপনার মেইন উদ্দিষ্ট ত্রিভুজটা হচ্ছে এসিই। ওই দুইটা ত্রিভুজ ম্যাটার করে না, আপনার মেইন উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে এসিই। যদি এসিই একটি উদ্দিষ্ট ত্রিভুজ না লিখি তাহলে কি নাম্বার কাটবে? অবশ্যই নাম্বার কাটবে, নাহলে আপনি ত্রিভুজ কোনটা বুঝবে কিভাবে? পিকিউ লম্ব এডি কিভাবে? আচ্ছা, বেসিক্যালি এ বিন্দুতে একটা লম্ব আঁকছি ভাইয়া। পিকিউ লম্ব এডি মানে হচ্ছে এ বিন্দুতে একটা লম্ব আঁকছি। এখন কোন একটা বিন্দুতে আপনি যেভাবে লম্ব আঁকেন সেভাবেই লম্ব আঁকছি আমরা। একটা বিন্দুতে যেভাবে লম্ব আঁকেন সেভাবেই লম্বটা আঁকা হয়েছে। এখনো মানুষজন সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন কোন সফটওয়্যার ইউজ করতেছি? এটা হচ্ছে কি ওপেন বোর্ড। ওকে, আচ্ছা কোথায়? ভাইয়া দুইটা আপনারটা দেখে অনুমান করে আঁকছি, বাট আমারটা একটা বড় আর একটা ছোট হইছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাইয়া। আপনি আপনি করে বলেন কেন? আচ্ছা, আপনি করে বলার কারণ হচ্ছে গিয়ে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ব্যাপারটা অনেকটা এরকম। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আচ্ছা, এখানে আসি আমরা। এখানে কি লেখা আছে? ত্রিভুজে ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আপনাকে বলছে হচ্ছে ত্রিভুজটা আঁকতে। আমরা কি করতে পারি? এখানে ভূমি সংলগ্ন একটা কোণ, এটা মনে করেন হচ্ছে ভূমি সংলগ্ন একটা কোণ, এটা নাম দিলাম হচ্ছে এক্স। উচ্চতা দেওয়া, সো এটা মনে করেন আপনার উচ্চতা, এটা নাম দিলাম হচ্ছে এইচ। অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে এস দেওয়া, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া হচ্ছে এস। সেটা হচ্ছে মনে করি অপর দুই বাহুর সমষ্টি এস। আমরা যে কাজটা করবো, প্রথমে একটা যে কোনো রশ্মি নিব। সবাই মনোযোগ দিয়ে শুনবো। আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিব। রশ্মি নেওয়ার পর সমষ্টির সমান করে কাটবে। এই যে সমষ্টি যে এস, এই এস এর সমান করে কাটবো। তো রশ্মিটার নাম দিলাম হচ্ছে এই এই থেকে আমরা এ বি কাটলাম। কার সমান করে? এই এস এর সমান করে। তাহলে আমাদের প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে এ বি সমান এস কাটি। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এ বি সমান এস কাটি। এরপর আমরা এই এ বিন্দুতে একটা লম্ব আঁকবো। এই বিন্দুতে একটা লম্ব আঁকবো। এই যে আঁকলাম একটা লম্ব। এই লম্বটার নাম দিলাম হচ্ছে এপি। এই বিন্দুতে একটা লম্ব আঁকলাম, লম্বটার নাম দিলাম হচ্ছে এপি। তাহলে আমাদের 2 নাম্বার স্টেপ হচ্ছে এপি লম্ব এই আঁকি।
মানে এই এর উপর একটা লম্ব আঁকি এপি। নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে এই এপি থেকে এইচ এর সমান করে আমরা একটা অংশ কাটবো। এপি থেকে এইচ এর সমান করে একটা অংশ কাটবো। তো এটা মনে করেন যে এইচ এর সমান করে একটা অংশ, যেটার নাম দিলাম হচ্ছে আমরা ডি। এই বিন্দুটার নাম দিলাম ডি। দ্যাট মিন্স এতটুকু হচ্ছে আপনার এইচ, উচ্চতার সমান। তো এটা লিখে ফেলি এখানে, এডি সমান এইচ কাটি, এডি সমান এইচ কাটি। 4 নাম্বার স্টেপটা হচ্ছে আমি এ বিন্দুতে কোন এক্সটা আঁকবো। আমি এ বিন্দুতে কোন এক্সটা আঁকবো, কিভাবে আঁকতেছি লক্ষ্য করেন। এই যে এটা হচ্ছে আমার কোন এক্স, আমি নামকরণ করে দিচ্ছি সব। এই যে এতটুকু হচ্ছে কোন এক্স, এই কোণটার নাম দিলাম কোণ বি এ কিউ। তাহলে আমার 4 নাম্বার স্টেপ হচ্ছে কোণ বি এ কিউ আঁকি, কিসের সমান করে? কোণ এক্স এর সমান করে। আর 4 নাম্বার স্টেপটা হচ্ছে আমি কোণ বি এ কিউ আঁকবো কোণ এক্স এর সমান করে। নেক্সট যে কাজটা করব আমরা, উচ্চতা দেওয়া ছিল আমার, তাই না? উচ্চতা ছিল। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে একটা লাইন একটু ভুল লিখছি। এই এবি এর সমান এস কাটলে একটু জীবনটা প্যাথেটিক হয়ে যাবে। আমরা যে কাজটা করব, যে কোনো একটা রশ্মি আমাদের নেওয়া থাকবে, এখানে আমরা কোনো এবি টেবি নিব না। এবি টেবি না নিয়ে, এই যে এটা থাকুক, এটা নিব না, আমরা কোনো এবি টেবি নিব না। আমরা যে কাজটা করব, এ কিউ থেকে এসটা কাটবো। আমরা এ কিউ থেকে এসটা কাটবো। এই যে মনে করেন এতটুকু হচ্ছে আমার নাম কি দিব? নাম দিলাম হচ্ছে সি। তাহলে আমরা এখানে হচ্ছে স্টেপ গুলোকে একটু এক এক পিছিয়ে দিই। এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমার 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপ। তাহলে আমরা যে কাজটা করবো হচ্ছে, এখন হচ্ছে কি আমরা এসটা সমান করে কাটবো। তাহলে আমার 4 নাম্বার স্টেপটা কি? 4 নাম্বার স্টেপটা হচ্ছে এসি সমান এস কাটি। আমার 4 নাম্বার স্টেপটা হচ্ছে এসি সমান, মানে এই যে আমি যে কোণটা আঁকলাম, কোণ ই এ কিউ। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করা লাগবে, এটাকে বানানো লাগবে কোণ ই এ কিউ। এখন ঠিক আছে সব। কোণ ই এ কিউ সমান কোণ এক্স রাখবেন। এবার এ কিউ থেকে আপনি এসি অংশটা কেটে নেবেন। দ্যাট মিন্স আপনার এতটুকু হচ্ছে, এই যে এতটুকু হচ্ছে আপনার এস এর সমান। এই পার্টটা হচ্ছে আপনার এস এর সমান। আচ্ছা, এবার দেখেন ডি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। আমরা ডি বিন্দুতে একটা লম্ব আঁকবো। সো ডি বিন্দুতে যে লম্বটা আঁকি, লম্বটা হবে দেখতে এরকম। ডি বিন্দুতে লম্বটা আঁকলে লম্বটা হবে দেখতে এরকম। এখন বললেন না ভাই ডি বিন্দুতে লম্ব কিভাবে আঁকে? নরমালি একটা বিন্দুতে যেভাবে লম্ব আঁকে সেভাবে আঁকলাম আর কি। ডি বিন্দুতে একটা লম্ব আঁকলাম, নামটা দিলাম হচ্ছে ডি আর। তাহলে আমার 5 নাম্বার স্টেপ হচ্ছে ডি আর লম্ব এপি আঁকি। 5 নাম্বার স্টেপটা হচ্ছে ডি আর লম্ব এপি আঁকি। এখন যে লাইনটা বলবো, এই লাইনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই যে ডি আর লম্ব এপি যে আঁকলাম, এটা একটা বিন্দুতে ছেদ করলো। এটা একটা বিন্দুতে ছেদ করলো, যে বিন্দুটার নাম আমি দিলাম হচ্ছে বি। এই বি বিন্দুকে কেন্দ্র করে, আছে এটা লিখে দিই তাহলে আপনারা পরে বুঝতে সুবিধা হবে। বি বিন্দুকে কেন্দ্র করে, বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। একটি বৃত্তচাপ আঁকি যা এই কে, কি কি বিন্দুতে ছেদ করবে? মনে করেন আপনার জি ও এইচ বিন্দুতে ছেদ করে, জি ও এইচ বিন্দুতে ছেদ করে। জি আর এইচ কে আগে দিছি না? দেইনি। তো জি ও এইচ বিন্দুতে ছেদ করে। কথাটা একটু বুঝাই বলি। এই বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, একটা বৃত্তচাপ আঁকি যে বৃত্তচাপটা এই কে দুইটা বিন্দুতে ছেদ করবে। একটা বিন্দু হচ্ছে জি আর একটা বিন্দু হচ্ছে এইচ। এখন আবার এক শ্রেণীর মানুষের উদয় হবে যারা বলবে ভাই আমার তো হচ্ছে এই দুইটা ছেদ করে না, আমার তো এরকম হয়ে গেছে, আমারটা এরকম হয়ে গেছে। তো যাদেরটা এরকম হয়ে গেছে তাদেরকে ওই যে সেম কথা আবার
যে এটা একটু বাড়ায় নেবেন, বা হচ্ছে আপনি প্রয়োজন মতো একটু কমায় নেবেন। আপনি যেরকম লাগে, অনেকের দেখবেন যে এরকম হয়ে যাবে, বুঝছেন, অনেকের দেখবেন যে বৃত্তচাপটা এরকম হয়ে যাবে, আবার অনেকের দেখবেন বৃত্তচাপ এরকম হয়ে গেছে। তো তারা হচ্ছে একটু কমায় নেবেন, জাস্ট ওই সমষ্টিটাকে একটু কমায় নেবেন, তাহলে হচ্ছে কি আপনার বৃত্তচাপটা ভিতরের দিকে আসবে। আর যাদের হচ্ছে কি একবারে ছেদই করে নেই, যাদের যে উপরে এরকম একটা জায়গা, তারা একটু বাড়ায় নেবেন, তারা জাস্ট এই সমষ্টিটাকে একটু বাড়ায় নেবেন। ক্লাসের শেষের 2 মিনিট একটা গল্প বলবো নি আপনাদেরকে, বাড়ানো কমানো নিয়ে একটা গল্প বলবো নি, লাইফ রিলেটেড। আচ্ছা ওটা বাদ দেন, এখন আসেন এখানে। তো আমরা কি করলাম, এই বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, যা এই কে দুইটা বিন্দু ছেদ করে, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে এইচ। এখন যে কাজটা করবো আমরা, এই বি আর জিটা যোগ করে দিব, আর বি আর এইচটা যোগ করে দিব, বি আর জিটা যোগ করে দিব, বি আর এইচটা যোগ করে দিব। এতটুকু করার পরেও অনেকে হচ্ছে নাম্বার পায় না, এতটুকু করার পরেও অনেকে নাম্বার পায় না, কারণ লাস্টে যে উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা সেটাই তারা বুঝে না। লাস্টে উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা এটা তারা বুঝে না। হ্যাঁ, একটু প্যারা হবে, সেভাবে হয়তো করা যায়, কিন্তু একটু প্যারা হবে, এই জন্য ওইটা দেখায়নি। ওইভাবে হয়তো বা করা যায়, একটু প্যারা হবে, এই জন্য ওইটা দেখায়নি। আচ্ছা, ভাইয়া মিলে গেছে, ভাইয়া মিলে জানি মানে আপনারটা মিলছে আর কি, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন দেখেন, এখান থেকে আমরা বলতে পারি উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে, তাহলে সুতরাং নীল কালি দিয়ে লিখি, সুতরাং এ বিজি, সুতরাং এ বিজি ও এ বি এইচ, এ বিজি ও এ বি এইচ হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এবিজি ও এবিএইচ হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। তো এখন পুরো সম্পাদ্যের ধাপগুলো আমি আরেকবার বলতেছি রিভিউ হিসেবে, সবাই একটু যারা মাঝখানে হারায় গেছেন তারা একটু ফিরে আসেন আবার। প্রথমে আমরা কি করব, এই একটা রশ্মি নিব, নেওয়ার পর এ বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো, লম্বটার নাম দিলাম এপি। এরপর ওই এপি থেকে আমরা এডি অংশটা কেটে নিব, এপি থেকে আমরা এডি অংশটা কেটে নিব। এই এডিটা কার সমান, এইচ এর সমান। দেন আমরা এই ই বিন্দুতে একটা কোণ আঁকবো, কোণটার নাম কি, ই এ কিউ। কোণটার নাম হচ্ছে ই এ কিউ, কিসের সমান করে আঁকবো, কোণ এক্স এর সমান করে। এরপর এই এ কিউ থেকে আমরা এসি একটা অংশ কাটবো, এ কিউ থেকে আমরা এসি একটা অংশ কাটবো, কার সমান করে, এস এর সমান করে, যে সমষ্টিটা দেওয়া আছে ওইটা সমান করে। এরপর ডি বিন্দুতে একটা লম্ব আঁকবো, ওই লম্বটা আমার এই এ কিউ কে বি বিন্দুতে ছেদ করবে। এরপর বি কে কেন্দ্র করে এই বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, যে বৃত্তচাপটা দুইটা বিন্দুতে ছেদ করে, একটা হচ্ছে গিয়ে জি আর একটা হচ্ছে এইচ। এট দ্য এন্ড বি আর জিটা যোগ করে দিব, আর বি আর এইচটা যোগ করে দিব। তাহলে আমার উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা কোনটা, একটা হচ্ছে এবিজি আর একটা হচ্ছে এবি এইচ। এখন দেখবো আমরা কিভাবে এই দুইটা আমার উদ্দিষ্ট ত্রিভুজ হলো। এখন আমরা দেখবো কিভাবে এই দুইটা আমার উদ্দিষ্ট ত্রিভুজ হলো। প্রথমে আমি আপনাকে এটা দেখাই, যে এবিজি এরটা দেখাই। এবিজি এর দেখেন কোন এক্স কোন এক্স এর জায়গায় আছে, এটাতে আপনার কোনো সমস্যা নেই। আবার উচ্চতা, উচ্চতা খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আপনার উচ্চতা, এটা হচ্ছে আপনার উচ্চতা। যেহেতু এই দুটো সমান্তরাল রেখা, এই ডি আর আর এই এই দুটো সমান্তরাল রেখা, মানে এটা যা হবে এটাও আপনার তাই হবে, যে এতটুকু যে উচ্চতা এটাও আপনার সেম উচ্চতাই নির্দেশ করে। লাস্টে কি দেখাইতে হবে আপনাকে, যে বাকি দুইটা বাহুর সমষ্টি, বাকি দুইটা বাহুর সমষ্টি মানে কি, যে এজি আর বিজি আপনাকে দেখাইতে হবে, সরি ভুল বলছি, বাকি দুইটা বাহুর সমষ্টি বলতে বোঝাচ্ছে এই এবি আর বিজি, এবি আর বিজি এই দুইটা বাহুর সমষ্টি আপনাকে দেখাইতে হবে, যে এই দুইটা বাহুর সমষ্টি এস এর সমান হইলো কি হইলো না, এই দুইটা বাহুর সমষ্টি এস এর সমান হইলো কি হইলো না, এটা আপনাকে দেখাইতে হবে। তো এটা ইজিলি বোঝা যায় এখান থেকে, যে এই দুইটা বাহুর সমষ্টি যে এস এর সমান হয়েছে। কিভাবে দেখেন, এবি প্লাস বিজি লিখলেই হয়ে যাবে। আপনি এবি প্লাস বিজি লেখেন, এবি প্লাস বিজি লিখার পর আপনি তো জানেন এই বিজি কার সমান, এই বিজি কিন্তু বেসিক্যালি বিসি এর সমান। আপনার বিজিটা হচ্ছে এই বিসি এর সমান। তাহলে আমরা এখানে বিজি না লিখে বিসি লিখতে পারি। আর এবি আর বিসি যোগ করলে কি আসে, এবি আর বিসি যোগ করলে আসে হচ্ছে এসি। এবি আর বিসি যোগ করলে আসে এসি, আর এসি কার সমান, এসি হচ্ছে এস এর সমান। তাহলে আমরা যেটা আঁকলাম সেটা ঠিক আছে, আমরা যেটা আঁকলাম সেটা ঠিক আছে। এই তো গেল একটা। আরেকটা দেখেন এবিএইচ, এখানে দেখেন এবিএইচ একটা ত্রিভুজ আছে, এখানে এবিএইচ একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের উচ্চতা কিন্তু ঠিক আছে, এই যে উচ্চতা হচ্ছে যে এখান থেকে একটা লম্ব আঁকলে সেটা হচ্ছে আপনার উচ্চতা। তো
তো এই লম্বটা কিন্তু এই বেসিক্যালি এই লম্বটা সমানই হবে। এই লম্বটা যেহেতু তারা সমান্তরাল, এই লম্বটা যা হবে এই লম্বটাও তাই হবে। তার মানে উচ্চতা ঠিক আছে। আবার ভূমি সংলগ্ন কোণও কিন্তু ঠিক আছে। ভূমি সংলগ্ন কোণের জায়গাতেই আছে। তো এখন আপনাদের দেখাইতে হবে কি বাকি দুইটা বাহুর সমষ্টি। বাকি দুইটা বাহু বলতে কিন্তু বেসিক্যালি এটাকে বোঝাচ্ছে AB আর BH। AB আর BH, তো AB আর BH এর যোগফলটা কত? AB আর BH এর যোগফল দেখেন কত। BH যে কথা, আপনার BC কিন্তু একই কথা। BH আর BC একই কথা, যেহেতু একই ব্যাসার্ধ নিয়ে আঁকা হয়েছে, তাহলে আমরা AB প্লাস BC লিখতে পারি। আর AB প্লাস BC মানে হচ্ছে S। তার মানে এটাও ঠিক আছে, এটা যা আঁকলাম এটাও ঠিক আছে। এজন্য বলা হয় ABG আর ABH এই দুইটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। যারা বুঝছে আলহামদুলিল্লাহ এ, যারা বুঝছে আলহামদুলিল্লাহ এ। দুইটি ত্রিভুজ আঁকতে হবে, হ্যাঁ দুইটি ত্রিভুজ আঁকবেন ভাইয়া। প্রমাণটা বুঝে নেবে, এই প্রমাণটা কিন্তু সহজ ছিল আগেরটাতে। এই প্রমাণটা কিন্তু সহজ ছিল আগেরটাতে। মানে জাস্ট হচ্ছে দেখবেন কোনটা সমান করে কি আঁকছেন, কোনটা সমান করে কি আঁকছেন। এই একজন লিখছেন জীবন সুন্দর, আপনি তো তাহলে সম্ভবত আগে আমার ক্লাস করছেন। এটা তো মানে এই ডায়লগটা আমি প্রায় দিই, জীবন সুন্দর জীবন সহজ। ওকে, একটু দেখি আমরা। একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, বলছে হচ্ছে ত্রিভুজটা আঁকতে। এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা গিভেন, আপনাকে বলছে হচ্ছে ত্রিভুজটা আঁকতে। তো কিভাবে ত্রিভুজটা আঁকা যায় ওইটা একটু দেখি। দেখেন একটা সমবাহু ত্রিভুজের যদি একটা বাহু দেওয়া থাকতো তাহলে কিন্তু ত্রিভুজটা অনেক ইজিলি আঁকা যেত। একটা সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজটা ইজিলি আঁকা যেত। কিভাবে আঁকতাম আমরা ফার্স্টে একটা রশ্মি নিতাম, ওই রশ্মি নিয়ে ওই বাহুটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতাম। এরপর আবার এখানে কেন্দ্র করে মনে করেন এই একটা রশ্মি নিতাম, এরপর এই বাহুটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতাম AB, এবার B কে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ আঁকতাম, A কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ। এটা সহজ জিনিস, ছোটবেলা আমরা করে আসছি এসব জিনিস। তাহলে আমাদের ত্রিভুজ হয়ে যেতে হচ্ছে এটা যদি সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া থাকতো। কিন্তু এখন তো ভাই একটা বাহু দেয়নি, এখন তিনটা বাহুর যোগফল দিছে। এখন তিনটা বাহুর যোগফল আপনাকে দিয়ে দিছে। তো এখন যদি তিনটা বাহুর যোগফল আপনাকে দিয়ে দেয়, আপনি যদি চিন্তা করেন এভাবে, ভাই তিনটা বাহুর যোগফল দিছে 12, আমি 12 কে 3 দিয়ে ভাগ করে দিব, 4 সেন্টিমিটার, শেষ খেলা। আমি 4 সেন্টিমিটারের বাহু নিয়ে সমবাহু ত্রিভুজটা আঁকবো। ঘটনা কিন্তু এটা করলে হবে না। এটা করলে হবে না। যে কাজটা করতে হবে, ওই যে পরিসীমা যেটা দেওয়া আছে ওইটাকে সমান 3 ভাগে কিভাবে ভাগ করছেন ওইটা আপনাকে দেখাইতে হবে। আপনার যে পরিসীমাটা দেওয়া আছে, মনে করেন এই যে এটা হচ্ছে আপনার সেই সমবাহু ত্রিভুজের পরিসীমা। এটা হচ্ছে মনে করেন আপনার সমবাহু ত্রিভুজের পরিসীমা, এটাকে কিভাবে সমান 3টা ভাগে ভাগ করে এইটা আপনাকে ফার্স্টে দেখাতে হবে। এই জিনিসটা আপনাকে প্রথমে দেখাতে হবে। সো আমি হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে। কেন হবে না? কারণ ভাই এটা সম্পাদ্য চাই হচ্ছে যা যা আঁকতেছি সবকিছু যাতে হচ্ছে দেখানো হয়, বুঝছেন ভাই? আচ্ছা, তা আমরা একটু দেখি রেখাকে 3 ভাগে ভাগ করে কিভাবে। আমরা এখন দেখব এই যে AB রেখাংশ, সবাই একটু একবারে গ্র্যাব করার চেষ্টা করব। আমরা এখন দেখব এই AB রেখাংশটাকে সমান 3 ভাগে কিভাবে ভাগ করে। আমরা এখন দেখব এই AB রেখাংশটাকে সমান 3 ভাগে কিভাবে ভাগ করে, এটা আমরা দেখব। আচ্ছা, তো ফার্স্টে যে কাজটা করব, এই AB এর A বিন্দুতে যে কোনো একটা সূক্ষ্মকোণ আঁকবো। এটা অনেক ভাবে করা যায়, আমি আপনাকে জাস্ট একটা সিস্টেম শিখাচ্ছি, আপনি অন্যভাবে যদি পারেন অন্যভাবে করেন, কোনো সমস্যা নেই। অন্য আরো একভাবে করা যায়, ওইভাবে যদি করতে চান আপনি ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হয় আমার এই প্রসেসটা সহজ। সবাই একটু লক্ষ্য করেন, আমরা কি করব, AB এর A বিন্দুতে যে কোনো একটা কোণ আঁকবো, সূক্ষ্মকোণ আঁকবো। এই যে কোণটা আঁকলাম সেম কোণটা আমরা এখানেও আঁকবো। আমরা এখানে যে কোণটা আঁকলাম একেবারে সেম কোণটা আমরা এখানেও আঁকবো। কথাটা আবার বলতেছি, AB এর A বিন্দুতে আমরা যে কোনো একটা সূক্ষ্মকোণ আঁকবো। যেই কোণটা এখানে আঁকলাম সেম কোণটা আমরা এখানে আঁকবো। দ্যাট মিন্স এখানে আমরা বলতে পারি কোণ BAP, এখানে আমরা বলতে পারি কোণ BAP বাপ সমান হচ্ছে কোণ ABQ। কোণ BAP সমান হচ্ছে কোণ ABQ। এখন কি বলি একটু মনোযোগ দিয়ে শুনেন। যে কোনো দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কয়েকটা সমান বৃত্তচাপ আঁকবো। কিভাবে লক্ষ্য করেন, এই AP থেকে ফার্স্টে AC কাটবেন, আবার এই C কে কেন্দ্র করে CD কাটবেন, আবার B কে কেন্দ্র করে BQ
বি কে কেন্দ্র করে মনে করেন বি ই কাটবেন, ই কে কেন্দ্র করে এফ কাটবেন, লিখে দিচ্ছি। এখানে আপনার এসি যতটুকু ব্যাসার্ধ নেবেন, সিডিও ততটুকু ব্যাসার্ধ নেবেন, বিইও ততটুকু ব্যাসার্ধ নেবেন, ইএফও ততটুকু ব্যাসার্ধ নেবেন। আশা করি এখন বুঝতে সমস্যা নেই। কি করবো আবার বলতেছি, এপি থেকে আমরা দুইটা বৃত্তচাপ দিছি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে সিডি। এই দুইটা সমান করে নিছি। এখন আপনি এটা 1 সেন্টিমিটার দিতে পারেন, 2 সেন্টিমিটার দিতে পারেন, 3 সেন্টিমিটার দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, জাস্ট একটা মানানসই একটা সমান ব্যাসার্ধ নিয়ে, মানে এসি যা নিবেন সিডিও কিন্তু তাই নিবেন, ওইটা নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকলাম। আবার এদিকেও সেম, বি কে কেন্দ্র করে ফার্স্টে একটা বৃত্তচাপ আঁকলাম বিই, তারপরে ইএফ। এই এসি সিডি বিই ইএফ এই চারটা ব্যাসার্ধই যাতে সমান হয়, এই চারটা ব্যাসার্ধই যাতে সমান হয়। আমরা এই পার্টটা কি বুঝছি, যে এটা যারা বুঝছি তারা হচ্ছে এই কি জানি বলে আপনার হাত রেস করবো, এটা যারা বুঝছি তারা এটা হাতটা রেস করবো। এই যে ব্যাসার্ধর পার্টটা, এসি এর যে ব্যাসার্ধ হবে, সিডি এরও সেম ব্যাসার্ধ হবে, বিই এরও সেম ব্যাসার্ধ হবে, ইএফ ও সেম ব্যাসার্ধ হবে। কিসের সমান? এটা আপনার মন মতো 2 সেন্টিমিটার দিতে পারেন, 3 সেন্টিমিটার দিতে পারেন, 1 সেন্টিমিটার দিতে পারেন, মানানসই জাস্ট একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কয়েকটা বৃত্তচাপ আঁকবো, এসি সিডি বিই ইএফ। হাতটা রেস করেন যারা যারা বুঝছি আমরা। বাকিদের কি সমস্যা হচ্ছে দেখি, যারা বুঝেন নাই তারা হাত রেস করেন তো দেখি। এখন খেলাটা উল্টাই, যারা বুঝেন নাই তারা হাতটা রেস করেন, বাকিরা হাতটা নামান। যারা বুঝেন নাই তারা হাতটা রেস করেন, বাকিরা হাতটা নামান। যারা বুঝেন নাই তারা হাতটা রেস করেন, বাকিরা হাতটা নামান। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে গিয়ে এই যে একজনকে আমি সুযোগ দিলাম, তুলি আপনাকে সুযোগ দিলাম, আপনি কি বুঝেন না বলেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আপনাকে সুযোগ দিলাম, তুলি নামক কেউ একজন আছেন সম্ভবত নাকি? আপনাকে কথা বলার ক্ষমতা দেওয়া হলো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বলেন বলেন ভাইয়া। ভাই, আমি বলতেছি এটা আবার প্রথম থেকে বোঝাইলে ভালো হইতো, আমি ঠিক বুঝি না, আমার একটু নেট প্রবলেম ছিল। ও ও ও, তাহলে ঘটনা হচ্ছে নেট প্রবলেমের কারণে। আচ্ছা, প্রথম থেকে তো আমরা প্রথমেই আছি, সেটা হচ্ছে মনে করেন এবি রেখাংশটাকে সমান 3 ভাগে ভাগ করব আমরা, ঠিক আছে? সো এবি রেখাংশটাকে সমান 3 ভাগে ভাগ করার জন্য আমরা যে কোনো একটা সূক্ষ্মকোণ আঁকলাম, কোণ বিএপি। যে কোনো একটা সূক্ষ্মকোণ আঁকলাম আমরা, কোণ বিএপি। ওই সূক্ষ্মকোণটাই আবার আমরা এখানেও আঁকলাম, কোণ এবি কিউ। তার মানে কোণ বিএপি সমান হচ্ছে কোণ এবি কিউ। এরপর এই এপি থেকে আমরা দুইটা বৃত্তচাপ কাটলাম, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে সিডি। এপি থেকে দুইটা বৃত্তচাপ কাটলাম, একটা এসি আর একটা সিডি। আবার বি কিউ থেকেও দুইটা বৃত্তচাপ কাটলাম, একটা হচ্ছে বিই আর একটা হচ্ছে ইএফ। এই সবগুলো বৃত্তচাপ সমান, মানে আমি একটা সার্টেন অ্যামাউন্টের মানে সার্টেন লেন্থের ব্যাসার্ধ নিয়ে আমি কয়েকটা বৃত্তচাপ আঁকলাম। এখন এটা এই লেন্থটা 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যা ইচ্ছা আপনার হইতে পারে, জাস্ট আপনি একটা মানানসই একটা লেন্থ নিয়ে দৈর্ঘ্য নিয়ে আপনি কয়েকটা বৃত্তচাপ আঁকবেন। ঠিক আছে, এই এসি সিডি বিই ইএফ বুঝছেন এবার এতটুকু? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া, এখানে কি পি এ বি যে কোনো সূক্ষ্মকোণ নিলে হবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সূক্ষ্মকোণ নিলে হবে ভাই, এই পিএবি হ্যাঁ যে। ভাইয়া বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আমার মতে আপনি 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 ছিলেন তো হচ্ছে মাধ্যম, আপনার দ্বারা সবাই বুঝে গেছে, বাকিরা হয়তো বোঝার কথা। এরপর কি করবেন? এরপর জাস্ট এটা যোগ করে দিবেন। এরপরে জাস্ট হচ্ছে এটা যোগ করে দিবেন, এই ডি আর ইটা যোগ করে দিবেন, সি আর এফটা যোগ করে দিবেন। এখানে ডি আর ই যোগ করে দিবেন, সি আর এফটা যোগ করে দিবেন। এই যে 3টা ভাগ হয়ে গেল না, এই 3টাই সমান ভাগে ভাগ হয়ে গেল। এই যে 3টা ভাগ পেলেন, একটা নাম এখানে কি দেওয়া যায়, এর নাম দিলাম জি, এর নাম দিলাম হচ্ছে এইচ। এই 3টা ভাগই হচ্ছে আপনার পরস্পর সমান। এই 3টা ভাগে যে এইটা এইটা আর এইটা, এই 3টা ভাগ পরস্পর সমান হয়ে গেল। সো এটা হচ্ছে একটা রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করার একটা ওয়ে। আপনাদেরকে যে কাজটা করতে বলবো বাসায়, সেটা হচ্ছে এই যে 3টা রেখাংশ সমান ভাগে ভাগ হয়ে গেল, এটা কিভাবে হয়ে গেল আপনি করে দেখেন বাসায়, আপনার এই 3টা রেখাংশের দৈর্ঘ্যটা সেম আসবে। ঘটনা হচ্ছে এটা প্রমাণটা কি, এটা নিয়ে একটু বাসায় চিন্তা করবেন যে আমরা যে করলাম এটা কিভাবে আমরা বুঝলাম যে এই 3টা আসলে সমান। এটা যদি আমি একেবারে লজিক্যালি প্রুফ করতে চাই, এটা কিভাবে প্রুফ করব, এটা নিয়ে এটা হচ্ছে আপনার বাসায় টাস্ক। এটা আপনি একটু বাসায় চিন্তা করবেন এটা কিভাবে প্রুফ করা যায়। আমি জাস্ট একটু আপনাকে ক্লু দিয়ে দিই। ক্লুটা হচ্ছে এটা, যে কোনো একটা চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হলে অপর দুইটা বাহুদ্বয় অটোমেটিক্যালি সমান ও সমান্তরাল হয়। যে কোনো একটা চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হলে অটোমেটিক্যালি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। এটা হচ্ছে কি ক্লু। এখন এই ক্লুটা দিয়ে একটুও সমান না 3টা, আপনি আঁকতে ভুল করছেন। একটুও সমান না 3টা, আপনি আঁকতে ভুল করছেন।
কিভাবে করছি সেটা কি অঙ্কনে থাকবে? না, সেটা অঙ্কনে থাকবে না। আপনি অঙ্কনে ডিরেক্ট লিখে দিবেন এবি কে সমান 3 ভাগে ভাগ করা হলো জি ও এইচ বিন্দুতে। এই যে তাহসিন বলছে তাহসিনের সমান হয়েছে, এবি কে সমান 3 ভাগে ভাগ করা হলো জি ও এইচ বিন্দুতে, এটা আপনি লিখে দিলে হবে। আচ্ছা, এটা অন্যান্য ভাবেও করা যায়, বা ওইভাবে হচ্ছে অনেকে বইয়ে করায় বা অন্যান্য জায়গায় করানো হয়। আমি হচ্ছে কি দেখা যায় এটা অনেক জায়গায় দেখায় না, আমি ওইভাবে দেখাইলাম আর কি। অন্যান্য যেভাবে করা যায় ওইটা বেসিক্যালি আমি শিখাই অধ্যায় 14 পড়ানোর সময়। অধ্যায় 14 পড়ানোর সময় একটা মানে সুন্দর সিস্টেমে ওইভাবে করানো যায় আর কি। এটা অধ্যায় 14 পড়ানোর সময় বলে, কিন্তু এই সিস্টেমটা আমার কাছে ইজি লাগে, এই জন্য বলি আপনাদেরকে। আচ্ছা, এখন দেখেন এরপরে কাজটা কিন্তু সহজ। আপনি 3 ভাগে ভাগ করে ফেলছেন না, এরপর আপনি বলবেন এজি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, এখানে একটা বৃত্তচাপ আঁকি, তার মানে আমার উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ হচ্ছে এটা। অনেকে আবার 3 ভাগে ভাগ করে দিয়ে বসে থাকে। এরপরে ভাই ত্রিভুজটা আঁকতে হবে, আপনাকে বলছে কিন্তু ত্রিভুজটা আঁকতে। এই যে ত্রিভুজটার এই যে কোনো একটা বাহু নেবেন আপনি, এই যে বলবেন যে এটা হচ্ছে আমার এজি এর সমান, এটা হচ্ছে আমার এজি এর সমান, এজি এর সমান নিয়ে। আচ্ছা, এখানে আবার এবিসি দিলে একটু সমস্যা হয়ে যাচ্ছে আপনাদের, বরং এবিসি না দিয়ে এমএন ওডি। এরপরে জাস্ট ওই ত্রিভুজটা এঁকে দিবেন আর কি, যেভাবে একটা সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া থাকলে যেভাবে ত্রিভুজ আঁকে ওইভাবে করে জাস্ট ত্রিভুজটা এঁকে দিবেন। বাকি পার্টটা সহজ, বাকি পার্টটা সহজ। পিএবি কত ভাইয়া? এটা তো বলি নাই। পিএবি কত? পিএবি যে কোনো একটা সূক্ষ্মকোণ, পিএবি যে কোনো একটা সূক্ষ্মকোণ। অঙ্কনের বিবরণে থাকবে কিনা? অঙ্কনের বিবরণে না দিলেও কোনো সমস্যা নাই, অঙ্কনের বিবরণে না দিলেও কোনো সমস্যা নাই, কাটে না। কিন্তু অঙ্কন করা লাগবে, কিন্তু অঙ্কন করা মাস্ট লাগবে, এই যে এইভাবে করে দেখানো লাগবে। আপনি জাস্ট 3 ভাগে ভাগ করে দিচ্ছেন তাইলে হবে না। ওকে, একজন বলছে আমার 3টা মিলে না, কই ভুল হয়েছে ভাই? এখন ভাই ভুল কই হয়েছে এটা তো আপনার দেখতে হবে। আপনি ভিডিওটা দেখে আমি যেভাবে যেভাবে আঁকছি এভাবে করে নিজে নিজে একবার বাসায় গিয়ে দেখেন। ভিডিওটা দেখে আমি যেভাবে যেভাবে আঁকছি এভাবে করে নিজে আবার একবার চেষ্টা করে দেখেন, ইনশাআল্লাহ হবে। একটা পোল কোশ্চেন আপনি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, সবাই পোলটা একটু অ্যানসার করার চেষ্টা করেন। ওই যে অঙ্কনের বিবরণে যে ওগুলা লেখা লাগবে না, যে সমান ব্যাসার্ধ নিয়ে একটা সূক্ষ্মকোণ আঁকি, এটা করি সেটা করি, এত কিছু লেখা লাগবে না। খালি এখানে লিখলে হবে এপি কে সমান 3 ভাগে ভাগ করা হলো জি ও এইচ বিন্দুতে, এটা লিখলে হবে। এটার জন্য পাবেন হচ্ছে আর 30 সেকেন্ডস, আর 30 সেকেন্ডস পাবেন। হ্যাঁ দিব্য, আপনাকে নামাজ পড়তে দেওয়া হবে ভাই। আপনি সম্ভবত আগের ক্লাসগুলো করেন নাই। নরমালি ক্লাস যে টাইমে শেষ হয় ওই টাইমেই শেষ হবে আজকেও। সবাই একটু পোলে পার্টিসিপেট করার চেষ্টা করেন ভাই। তাসফিয়া লিখছেন অনেক ইজি বল। তাসফিয়া আপনি অ্যানসার কি দিবেন ভাই? নাফি রহমান লিখছে এটা কোন ক্লাসের কোশ্চেন? এটা ক্লাস 9 এর কোশ্চেন, কিন্তু ঘটনা হচ্ছে এটা সমস্যা। আচ্ছা, অনেক 75% মানুষ ভোট দিয়ে দিয়েছেন, সো ইজি। আরে বাবা, এই যে আলিফ একটা সুন্দর কথা লিখছে, ডি হবে, খেলা আছে এখানে। থ্যাংক ইউ আলিফ। আচ্ছা দেখেন, এই যে আপনার রেজাল্টটা দেখেন, রেজাল্টটা দেখলে বুঝবেন সবাই যে এখানে অলমোস্ট 93% মানুষ এখানে ভুলের রাজ্যে বাস করে, যার মধ্যে 81% মানুষ ভাবতেছে আমরা পারছি, কিন্তু আসলে তারা পারে নাই। 81% মানুষের অবস্থাটা হচ্ছে এরকম। তো এটা এমন একটা কোশ্চেন যেটা আপনার মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করে যে আপনি হচ্ছে এই জিনিসটা সম্পর্কে জানেন, কিন্তু আপনি আসলে হচ্ছে কি ওই যে একটা লাইন বলি না সবসময়, দেখেছি কিন্তু লক্ষ্য করি নাই। এটা আমাদের হচ্ছে অবস্থা আর কি। আমরা অনেক কিছু দেখি কিন্তু লক্ষ্য করি না, আমরা অনেক কিছুই দেখি কিন্তু লক্ষ্য করি না। দেখেছি কিন্তু লক্ষ্য করিনি। আচ্ছা, এখানে লক্ষ্য করেন নাই কি? আপনি লক্ষ্য করেন হচ্ছে এই সকল ওয়ার্ডটা আপনি লক্ষ্য করেন নাই, এই সকল ওয়ার্ডটা আপনি
লক্ষ্য করেন নাই। সো দেখেন এই যে আমরা এটা তো হচ্ছে দেখেছি কিন্তু লক্ষ্য করিনি। আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। পার্টিসিপেন্টদের মধ্যে যে কেউ একটু হাত তোলেন তো আমি একটু কথা বলবো। মানে ওয়ার্ডিং এর সমস্যাটা যে মাঝে মাঝে হচ্ছে কিরকম ভেজাল করে এটা আপনাদেরকে একটু একটা জিনিস দেখাই। পার্টিসিপেন্টের মধ্যে যে কেউ হচ্ছে হাত তোলেন, আমি একটু কথা বলবো যে কোনো একজনকে। আম, এখানে দিলাম হচ্ছে কাকে ক্ষমতা দেওয়া যায়। দাঁড়ান দাঁড়ান, সবাই হাত তোলা শুরু করেছেন। আচ্ছা সিয়াম, আপনাকে কথা বলার ক্ষমতা দেওয়া হলে আমি আপনাকে একটা কোশ্চেন করবো। সিয়াম কি শুনতে পাচ্ছেন আমাকে? সিয়াম, সিয়াম, সিয়াম কি আমাকে শুনতে পাচ্ছেন? সরি ভাই, আমরা আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা তাহলে আমরা হচ্ছে আহ, একান্ত, একান্ত জি ভাই বলেন। কথা শুনতেছেন আমার? জি ভাই কথা শুনতেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন, ঠিক আছে? কোশ্চেনটা জি, উত্তর দেওয়ার মতো, ঠিক আছে? ওকে ভাই বলেন। রেডি কি আপনি? জি ভাই রেডি। বলেন 5-12 কত? 5-12-60। ভেরি গুড। ঘটনা হচ্ছে আমি 5-12 কত জিজ্ঞেস করছি। আপনার এই এত বছর শিক্ষা জীবনে কোথাও দেখেন নাই 5-12 শুনলে আপনি 60 বলবেন, এটা কোথাও লেখা ছিল না। 5-12 512 হইতে পারে, 5-12 17 হইতে পারে, 5-12 -7 হইতে পারে, 5-12 5/12 হইতে পারে। 5-12 শুনলেই আমরা এটাকে 60 বলবো, এটা কোথাও লেখা ছিল না। এটা জাস্ট আমাদের একটা ইনস্টিংক্ট, আমরা 5-12 শুনলে আমরা 60 বলি। এটা হচ্ছে ওয়ার্ডিং এর খেলা আর কি। মানে আপনি জিনিসটা আপনার মধ্যে প্রোগ্রাম হয়ে গেছে এভাবে যে কোন, একটু আগে বললাম না দেখেছি কিন্তু লক্ষ্য করি নাই, এটা হচ্ছে শুনেছি কিন্তু লক্ষ্য করি নাই, ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এরকম। তো নরমালি আজকের পর থেকে 5-12 কত কেউ জিজ্ঞেস করলে আপনি তাকে পাল্টা কোশ্চেন করবেন, 5-12 কি করতে হবে? 5 আর 12 পাশাপাশি লিখতে হবে, না যোগ করতে হবে, না বিয়োগ করতে হবে, না ভাগ করতে হবে? 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে বলছে। দ্যাট ডাজন্ট মিন যে প্রশ্নটা কমপ্লিট। প্রশ্নটা কমপ্লিট আপনার করাইতে হবে যে ভাই 5-12 আসলে আপনি এখানে কি বুঝাইছেন। আমি কি আপনাকে বুঝাতে পারছি কথাটা? জি ভাই বুঝছি। আচ্ছা থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে যে শুনেছি কিন্তু লক্ষ্য করিনি একটা উদাহরণ দিতে চাইছিলাম আর কি, এই জন্য আপনাকে একটু ইউজ করছি ভাই। মাইন্ড করেন না, মাইন্ড করেন না, জাস্ট হচ্ছে এমনি একটু আপনার মাধ্যমে সবাইকে একটু বুঝাইলাম আর কি ব্যাপারটা। তো এখানে ঘটনাটা কি বলা হয়েছে হচ্ছে সকল কোণই স্থূলকোণ। তো সকল কোণই স্থূলকোণ না, 90 ডিগ্রির চেয়ে বড় সকল কোণ স্থূলকোণ না। যেমন হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি কিন্তু স্থূলকোণ না, 270 ডিগ্রিকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। তো স্থূলকোণের সংজ্ঞাটা কি? স্থূলকোণের সংজ্ঞাটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। ইনশাআল্লাহ আজকের পর থেকে এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না, দেখবেন। স্থূলকোণের সংজ্ঞাটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। সেটা অ্যান্সার হচ্ছে কোনটি নয়, এটা অ্যান্সার হচ্ছে কোনটি। মানে এখানে যতগুলা আছে এর একটাও আপনি এই কথাটাকে সত্য বানাতে পারবেন না। 90 ডিগ্রির চেয়ে বড় সকল কোণ স্থূলকোণ না, 180 ডিগ্রির চেয়ে বড় সকল কোণ স্থূলকোণ না, 90 ডিগ্রির চেয়ে ছোট সকল কোণ স্থূলকোণ না। এই একটা দিয়েও আপনি এই জিনিসটাকে সত্য বানাতে পারবেন না। এই জন্য আপনার অ্যান্সারটা হচ্ছে গিয়ে 4 নাম্বারটা। সো 93% মানুষ কিন্তু জিনিসটা ভুল করছেন। এমন না যে আপনারা পারেননি, আপনারা পারেন কিন্তু হচ্ছে গিয়ে ওই যে লক্ষ্য করেন না আর কি। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা এই জিনিসটা লক্ষ্য করবো। আচ্ছা এখানে হচ্ছে একটা সম্পাদ্য আছে, দেখেন এখানে একটা সম্পাদ্য দেওয়া আছে আপনার, বলছে ভূমি ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ ও অপর দুই বাহুর অন্তর। তো ক্লাসটা শুরু করেছিলাম এটা বলে যে আমাদের একটা হোমওয়ার্ক থাকবে আজকে। তো এটা হচ্ছে সেই হোমওয়ার্কটা, এটা হচ্ছে সেই হোমওয়ার্কটা। এটা হচ্ছে পুরোপুরি একেবারে ক্লাসের শুরুর সম্পাদ্যটা রিলেটেড। লক্ষ্য করে দেখেন ক্লাসের শুরুর সম্পাদ্যটা কি ছিল? সমকোণ সংলগ্ন একটা বাহু দেওয়া ছিল, অতিভুজ ও অপর একটা বাহুর অন্তর দেওয়া ছিল। আপনি করছিলেন কি? তার মানে কি এখানে আপনার বলা আছে হচ্ছে গিয়ে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কারণে হচ্ছে আপনার জিনিসটা সহজ ছিল। এখানে বলছে কি? এখানে বলছে হচ্ছে একটা স্থূলকোণ দেওয়া আছে। এখানে আপনার বলা আছে হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজের, একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণটা দেওয়া আছে আর ভূমিটা দেওয়া আছে, তার মানে ভূমিটা দেওয়া আছে আর অপর দুইটা বাহুর অন্তর দেওয়া আছে, তার মানে এই দুইটা বাহুর অন্তর দেওয়া আছে। ঠিক ওই সমকোণী ত্রিভুজটা আমরা যেভাবে করে আঁকছি, সমকোণী ত্রিভুজটা আঁকার সময় আমরা কি করছিলাম? আমরা এখানে একটা সমকোণ আঁকছিলাম না? জাস্ট এখানে আমরা সমকোণ আঁকবো না, এখানে আমরা কি আঁকবো? একটা স্থূলকোণ আঁকবো। এখানে এখন এই বিন্দুতে আমরা কোনো সমকোণ আঁকবো না, আমরা জাস্ট একটা স্থূলকোণ আঁকবো। বাকি পুরা প্রসিজিওরটা আগেরটার মতোই, পুরো প্রসিজারটা আপনার আগেটার মতো। আপনি ইনশাআল্লাহ বাসায় চেষ্টা করলে নিজে নিজেই পারবেন। সো ক্লাসের 1 নাম্বার সবার শুরুতে আমরা যে সম্পাদ্যটা করলাম আর এই ক্লাসের সবার শেষে যে সম্পাদ্যটা আমি আপনাকে এইচডব্লিউ দিলাম, ওই দুইটা সম্পাদ্য পুরোপুরি সিমিলার। আপনি জাস্ট বাসায় একটু নিজে নিজে একবার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। বাসায় নিজে নিজে একটু চেষ্টা করবেন, হয়ে যাবে। আর কিভাবে করতে হবে অনেকটা আমি বলেও দিছি, কিভাবে করতে হবে এটা অনেকটা বলেও দিলাম। আচ্ছা এবার হচ্ছে গিয়ে লাস্ট একটা পোল কোশ্চেন। পোল কোশ্চেনটা সবাই অ্যানসার করার চেষ্টা করে। এতক্ষণ পর্যন্ত যারা আগের পোলগুলো যারা পারেন নাই
তারা ইনশাআল্লাহ এই পোলটা পারবেন, কারণ এই পোলটাতে আবেগ নিয়ে কোনো খেলাধুলা নাই, এটা হচ্ছে নর্মাল কোশ্চেন, জাস্ট নর্মালি লজিক্যালি করলে যেটা সেটাই অ্যান্সার। খুবই সিম্পল একটা কোশ্চেন। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 1:2:3, ত্রিভুজটি কোন প্রকৃতির? 2 মিনিট সময় পাবেন, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড়। এই পোল কোশ্চেন না, ত্রিভুজ সরলরেখা হয় না ভাই। না, এইচডব্লিউ জমা দিতে হবে না, আপনি একটু নিজে মিলাই নিলে হবে। আজকের পোল কোশ্চেন গুলো ইনোসেন্ট ফেস দিয়ে আমাদের ধরা খাওয়াচ্ছে। না না, এটা এটা আসলে ইনোসেন্ট, এই কোশ্চেনটা আসলে ইনোসেন্ট, এ ধরা খাওয়ানোর কোনো ইয়ে না, এ আসলে ইনোসেন্ট। লাস্ট 8 সেকেন্ডস, কিন্তু তাও তো অনেকে পারলেন না। ওকে, আমরা দেখি অবস্থা কি। কারেক্ট অ্যান্সার দিচ্ছেন হচ্ছে মাত্র 43% মানুষ। কারেক্ট অ্যান্সার দিচ্ছেন হচ্ছে মাত্র 43% মানুষ। তো আমরা আসলে দেখি কি কেন এটা অ্যান্সার সমকোণী। দেখেন, একটা ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 1:2:3। আমরা মনে করি একটা কোণ হচ্ছে এক্স, তাহলে পরের কোণটা হবে 2x, তাহলে এরপরে কোণটা হবে হচ্ছে 3x। এই কোণটা যদি হয় x, তাহলে পরের কোণটা হবে 2x, এরপরে কোণটা হবে হচ্ছে 3x। এখন আপনাকে জিজ্ঞেস করছে ত্রিভুজটা কোন প্রকৃতির। আচ্ছা, এর আগে দেখেন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, সরি ভুল বলছি, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা বলতে পারি 6x ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিন্স x এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। x এর ভ্যালু 30 ডিগ্রি, কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে সবচেয়ে ছোট কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, তারপরে কোণটা মান হচ্ছে 60 ডিগ্রি, তারপরে কোণটা মান হচ্ছে 90 ডিগ্রি। জাস্ট এখানে মানগুলো বসাই দিলাম, তাহলে সবচেয়ে ছোট কোণটা 30, তারপরটা 60, তারপরটা 90। বলছে ত্রিভুজটা কোন প্রকৃতির। তো আমরা তো জানি একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা তাকে বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা কোন প্রকৃতির? ত্রিভুজটা হচ্ছে সমকোণী। ত্রিভুজটা হচ্ছে সমকোণী। আচ্ছা, তো লাস্টে হচ্ছে কি বলবো, একটা গল্প বলবো বলছিলাম, গল্পটা একটু শুনেন, অনেকটা ইথিক্যাল টাইপ। সেটা হচ্ছে, এটা সম্ভবত আগে অনেকে জানেন, এটা অনেক ভাইরাল একটা ইয়ে ছিল মাঝখানে। একটা স্ট্রেট লাইন, এরকম একটা স্ট্রেট লাইন দেওয়া সাদা কালি দিয়ে, মনে করেন একটা স্ট্রেট লাইন এঁকে দিলাম আমি আপনাকে। এরকম একটা টিচার ব্ল্যাকবোর্ডে একটা স্ট্রেট লাইন আঁকছে। স্ট্রেট লাইন আঁকার পর স্টুডেন্টদেরকে বলছে, জাস্ট একটা ডাস্টার আর একটা চক দিয়ে বলছে এই স্ট্রেট লাইনটাকে ছোট করো। একটা ডাস্টার আর একটা চক দিয়ে বলছে স্ট্রেট লাইনটাকে ছোট করো। যে স্টুডেন্টকে ডাকে সব স্টুডেন্ট করে কি, ডাস্টার দিয়ে একটু একটু করে মুছে দেয়। পরের জনকে ডাকে সে আরেকটু মুছে দেয়, পরের জনকে ডাকে সে আরেকটু মুছে দেয়, আরেকজনকে ডাকে সে আরেকটু মুছে দেয়, সবাই একটু একটু করে জাস্ট মুছে দেয়। যেহেতু বলছে স্ট্রেট লাইনটাকে ছোট করতে, স্ট্রেট লাইন তো না, এটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট আর কি, রেখাংশ। এই রেখাংশটা ছোট করতে বলে, সবাই একটু একটু করে জাস্ট মুছে দেয়। ঘটনা হচ্ছে একজন স্টুডেন্ট এসে করে কি, এটা পাশে হচ্ছে গিয়ে জাস্ট একটা লাইন আঁকে যেটা আগেরটার চেয়ে বড়। এটার পাশে একটা লাইন আঁকে যেটা আগেরটার চেয়ে বড়।
সো এই যে একটা বড় লাইন আঁকলো, এতে করে এর আগের যে লাইনটা সেটা অটোমেটিক্যালি কিন্তু ছোট হয়ে গেল। এই যে পাশে একটা বড় লাইন আঁকলো, এর মাধ্যমে কি হলো, আগের লাইনটা অটোমেটিক্যালি ছোট হয়ে গেল। তো এখানে বেসিক্যালি আমি বুঝাতে চাইছি, এটা বলতে চাইছিলাম যে মেনলি যে মাঝখানে মনে আছে এক জায়গায় আমরা বলছিলাম একটু বাড়ায় আনি একটু কমায় আনি, ওইটা বলতে গিয়ে এটা মনে পড়ছে আর কি। তো এখানে আমি মেনলি যেটা শিখাইতে চাই বা যেটা স্টুডেন্টদেরকে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে এটা, যে আমরা আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনাতেই নিজে বড় হওয়ার জন্য অ্যাচিভমেন্টটাকে বড় না করে আমরা করি কি, যে একটু বড় আছে আমার চেয়ে তার অ্যাচিভমেন্টটাকে আমরা ছোট করার চেষ্টা করি। একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। মনে করেন আপনার ক্লাসে হচ্ছে গিয়ে একজন ম্যাথে হচ্ছে 92 পাইছে 100-তে, আর বাকি সবাই হচ্ছে গিয়ে মনে করেন 80 নিচে পাইছে। আর বাকি সবাই বাদ দেন, মনে করেন আপনি 80 নিচে পাইছেন, আপনি 80 নিচে পাইছেন, 80 নিচে মানে 75 পাইছেন, আপনি 75 আর ও পাইছে হচ্ছে 92। এখন দেখেন অ্যাচিভমেন্টের দিক দিয়ে কিন্তু আপনি একটু তার চেয়ে কম পাইছেন, এটা তো মেনে নিতে হবে আমাদের। কিন্তু আপনি করলেন কি, একটু বড় হওয়ার জন্য আপনি বলে বেড়ালেন এটা, আরে ও তো হচ্ছে ওই টিচারের কাছে পড়ে এজন্য ও সবসময় হাইয়েস্ট পায়। এটা জাস্ট আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতেছি, এরকম অহরহ অনেক ধরনের ঘটনা ঘটতেছে। আমরা জাস্ট একজন আরেকজনের চেয়ে বড় হওয়ার জন্য জাস্ট যে বড় তাকে হচ্ছে কি তার মধ্যে কোনো একটা কালিমা যোগ করে বা কোনোভাবে তাকে কলুষিত করা যায় নাকি তার অ্যাচিভমেন্টটাকে, ওইভাবে তাকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করি। এটা আশেপাশে সমাজে আশেপাশে ঘটতেছে এবং আমরাও অনেকে সচেতন ভাবে বা অবচেতন ভাবে এই কাজগুলো করে বেড়াচ্ছি। তো মেসেজটা যেটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যখনই একটু বড় হওয়ার চেষ্টা করব, আমরা যাতে কখনো অপরকে ছোট করে বড় যাতে না হই, আমরা সবসময় চেষ্টা করব কর্মের দ্বারা বা অ্যাচিভমেন্টের দ্বারা তার চেয়ে বড় হওয়ার। তো এই সিনারিওটা যাতে এরকম হয়, আপনি একটা লাইন দিয়ে হচ্ছে মানে লাইনটা মানে আপনার অ্যাচিভমেন্টটা যাতে তার চেয়ে বড় হয়, ওকে ছোট না করে বরং আপনার অ্যাচিভমেন্টটা যাতে তার চেয়ে বড় হয়, মানে সেকেন্ড কেসটার মতো যাতে অবস্থাটা হয়, একটা বড় লাইনেকে আগের লাইনটাকে আপনি যাতে ছোট প্রমাণ করতে পারেন। তো এটা ছিল মেসেজটা দেওয়ার ইচ্ছা ছিল। এটা জানি না কে কতটুকু গ্রহণ করতে পারছেন, কিন্তু যদি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ জীবনটা সুন্দর হবে, জীবনটা সহজ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর হচ্ছে তোমরা পোলের আনসারটা দাও, আমরা শেষ করবো। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা তাহলে একটা কোশ্চেন নিতে পারি, মানে একজন একটা কোশ্চেন করবে বলতেছে। নেন নেন নেন। আচ্ছা সাকিব, তোমাকে আনমিউট করা হয়েছে, তুমি চাইলে কোশ্চেন করতে পারো। সাকিব ভাইয়ের তো আমি মাঝখানে আনমিউট করছিলাম, ভাইয়া তো চলে গেল। সাকিবটা তো আমিও মাঝখানে আনমিউট করলাম। আর সাকিবের কোশ্চেনের অভাব নাই, সাকিব ক্লাস আর কোশ্চেন কখন করে আমি বুঝি না। আচ্ছা বলেন সাকিব, সমস্যা নাই, আমরা আছি, বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ওই যে আমি ওই যে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে, এটা আমি বুঝি নাই। সি সমান সিডি সমান এসি এর মান কিভাবে নিলেন, এটা আমি বুঝি না। দাঁড়ান আমি একটু স্লাইডের মধ্যে যাই। সাদিক আমি টেক্সট দেখছি, সাদিক। ওকে ভাই, ওকে ওকে। হ্যাঁ কই জানিছিলাম, হ্যাঁ কি কি বলেন, কি কোশ্চেন বলেন আপনার, কি করবে? এসি এর মানটা কি মানে ইচ্ছা মতোই নেওয়া হয়েছে নাকি? না এটা 10 বার বলছি, অ্যাট লিস্ট 10 বার বলছি। এসি এর মানটা ইচ্ছা মতো নিব, এই কথাটা অ্যাট লিস্ট 10 বার বলছি। সমস্যা না, আমি 11তম বার বলতেছি আবার, এসি এর মান ইচ্ছা করে নিব, ইচ্ছা মতো। আমার নেটের প্রবলেম ছিল তো ওই জন্য আমি বুঝি না। তাহলে তো এটা আফসোস। হ্যাঁ ভাই, এসির মানটা হচ্ছে কি আমরা ইচ্ছা মতো নিব, এটা 2 সেন্টিমিটার বলেন, 3 সেন্টিমিটার বলেন, 1 সেন্টিমিটার, যা ইচ্ছা আপনি নিতে পারেন, কিন্তু সবগুলো সমান হইতে হবে ভাই। এসি যা হবে, সিডিও তাই হবে, বিইও তাই হবে, ইএফও তাই হবে, এই সবগুলা সমান হইতে হবে, এটা হচ্ছে কি কথা। বুঝতে পারছি ব্যাপারটা সাকিব? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে নাফির রহমান ভাই, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। ভাইয়া, বলেন ভাইয়া। জি ভাই, এই সেম উপপাদ্যটা যদি ওই যে চ্যাপ্টারে যে একটা পরিসীমা দেওয়া ছিল ত্রিভুজ আঁকতে হবে, ওইরকম ভাবে কোন উপপাদ্য কিন্তু আমরা উপপাদ্য না, মানে সম্পাদ্য হ্যাঁ ওই যে পরিসীমা দেওয়া ছিল ত্রিভুজটা আঁকতে হবে। এখন আমি যদি এখানে সমবাহু ত্রিভুজের কোণটা ইউজ করি, মানে 60 ডিগ্রি, আমরা তো সবাই জানি, তো এই 60 ডিগ্রি ইউজ করে যদি আমি ত্রিভুজটা আঁকতে চাই, ওই যে অর্ধেক মানে পরিসীমাটা এঁকে তারপর হচ্ছে অর্ধেক কোণ এঁকে, তাহলে কি হবে? হবে, ওইটা হবে, আমি বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন, আমি বুঝছি। মানে ওই যে চ্যাপ্টারে ছিল যেরকম ভাবে, ওই যে পরিসীমা দেওয়া থাকলে আর ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া থাকলে যেভাবে আঁকি ওইটা না, হবে কোনো সমস্যা নেই, ওইটা গুলো হবে। মানে এখানে কনসেপ্টের অবতরণ আর কি, জাস্ট একটা রেখাংশকে 3 ভাবে আমরা
সমান 3 ভাগে কিভাবে ভাগ করি ওইটা দেখানো আর কি। এই তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। কারে বলছেন? মাইন্ড যদি থাকো তাহলে আনমিউট করে কোশ্চেন করতে পারো। ওর নাম শুনে নেই, আরেকবার বলেন। মাহিন, হ্যাঁ তুমি যদি থাকো তাহলে আনমিউট করে তুমি কোশ্চেন করতে পারো, তোমাকে পারমিশন দেওয়া হয়েছে। মাহিন, হ্যাঁ মাহিন। আচ্ছা রাফিদ, রাফিদ তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাইয়া আমার যেটা কোয়েশ্চেন, এটা আমার কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে বিন্দু থেকে আমি যে লম্বটা আপনি আঁকছিলেন ওটা নিচে ট্রাই করার সময় পারি না, ওটা আরেকবার প্রসেসটা আমাকে দেখাই দেওয়া যাবে? হ্যাঁ দেখা দেওয়া যায়। থ্যাংক ইউ ভাইয়া। এই যে দেখেন ভাই, এটা একটা বিন্দু, মনে করেন এটা হচ্ছে আপনার একটা বিন্দু, এটা হচ্ছে কি আপনার একটা রেখা, ঠিক আছে? আপনি হচ্ছে কি এই বিন্দুকে কেন্দ্র করে, মানে এই বিন্দু, এই যে এই বিন্দুকে কেন্দ্র করে একটা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলেন, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলেন। এই বৃত্তচাপটা দুইটা বিন্দুতে ছেদ করবে, যে এটা একটা বিন্দু পি আর এটা একটা বিন্দু কিউ। আপনি করবেন কি, পি কে কেন্দ্র করে এই পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন, আর এই কিউ কে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন। কি বলছি, আবার বলতেছি, পি কে কেন্দ্র করে এই যে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, ওই সেম ব্যাসার্ধ নিয়ে এই কিউ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ। এরপর হচ্ছে জাস্ট আমি এই দুটো যোগ করে দিব, এই যে এটা আর এটা যোগ করে দিব। যোগ করে দিলে পরেরটুকু বর্ধিত করা লাগে না, এই যে এটা অটোমেটিক্যালি 90 ডিগ্রি হয়ে যায়। পরেরটুকু বর্ধিত করা লাগে না, এটা অটোমেটিক্যালি 90 ডিগ্রি হয়ে যায়। এই আর কি ভাইয়া কথাটা। আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে, এই ব্যাসার্ধ যখন নির্দিষ্ট করে দেওয়া হয়, এটা জানি কোন সম্পাদ্যে করছিলাম, যাই হোক ব্যাসার্ধ যখন নির্দিষ্ট করে দেওয়া থাকবে এই সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে, না এটা তো আপনার প্রথম কোশ্চেনটা ছিল এটা যে কোন একটা বহিস্থ বিন্দু থেকে লম্ব কিভাবে আঁকে। আমি বহিস্থ বিন্দু থেকে লম্ব আঁকা দেখাইলাম, কিন্তু এর পরের কোশ্চেনটা তো এটার সাথে রিলেট হচ্ছে না। একটু বলেন আবার কোশ্চেন, কথাটা আবার বলেন। আই মিন ভাইয়া এই যে এটা জানি কোন উপপাদ, যাই হোক মনে নাই, এই যে ত্রিভুজের উপর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে আমি এটা আঁকবো, এই যে এই সেম কাজটাই করবো, একটা ওই ক্ষেত্রে কি করে করবো? শুনুন, মনে আগে বুঝতে পারি নাই, তাই না? হ্যাঁ আমি জিনিসটা বুঝতে পারিনি, সত্যি কথা যেটা আমি জিনিসটা বুঝতে পারিনি। সেটা হচ্ছে একটু রিলেট করতে পারতেছি যে কোন একটা ইয়াকে সমদ্বিখণ্ডন কিভাবে করে, এরকম কিছু কি তাই না? না ভাই, এই যে ত্রিভুজের উপর যে আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে এই যে আপনি যে পিকিউটা আঁকলেন, হ্যাঁ হ্যাঁ ওটা আঁকলেন, এটা করবো, কিন্তু আমার এখানে ছোট বড় হয়ে যায়। আর অনেক সময় আছে এই যে বৃত্তচাপটা না রেখার সাথে পুরো মিলে যায়। দাদা এরকম কি কিছু একটা, যে মনে করেন এই যে এরকম একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, এখন এই এ থেকে আমি বিসি এর উপর লম্ব আঁকবো, তখন কি কতটুকু ব্যাসার্ধ এরকম কিছু? জি ভাই, এটা আমার বিসির সাথে মিলে যায়, পুরো একবারে বিসির সাথে লেগে যায়। কেন লাগাবেন আপনি? হচ্ছে এটা একটু মাপ, এটার কোনো পারফেক্ট কোনো ইয়া নাই যে এতটুকুই নিতে হবে। আপনি এমন ভাবে নিবেন যাতে যে এরকম একটা কিছু হয়, এটা কোনো মাপ নেই, কোনো নির্দিষ্ট মাপ নেই, কিন্তু এমন ভাবে নিবেন যাতে হচ্ছে কি যে এরকম একটা ইয়া থাকে আর কি। ও আচ্ছা, এই আর কি, এটা কোনো নির্দিষ্ট নয়, এখানেও আন্দাজের উপরেই জিনিসটা করতে হয়, জিনিসটা। জি আমার কোশ্চেন এটাই ছিল। থ্যাংক ইউ ভাই। কি ভাই, ওকে তো ভাই তাহলে আমরা শেষ করি। করি আমরা ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।